আচ্ছা দেখলাম। আচ্ছা আর কেউ কি দিছে? আচ্ছা গত ক্লাসে মনে হয় একজনকে আমি বিকালের ব্যাচে খুঁজতেছি, ওরা বলতেছে উনি নাকি সকালের ব্যাচে। এই হচ্ছে রাজিয়া সুলতানা, চিনেন ওনাকে? না স্যার। এই মানুষটাকে চিনেন? রাজিয়া সুলতানা কেউ চিনেন? আচ্ছা তাহলে এটা কে দিল? রাজিয়া সুলতানা। তো ওরা বলতেছে ওরাও চিনে স্যার না, আমি বলতেছে এটা আমি কে? নেবি। আচ্ছা নেবি এখন আছেন? হ্যাঁ আচ্ছা এটা স্যার, পাঠাইছেন। আজকে এটা পাঠাইছি তো যায় নাই মনে হয়, এটা গত ক্লাসে। এখানে মার্কআপ গুলো কেমন হয়ে গেছে আচ্ছা দেখি। স্যার এটা গত ক্লাসের টাস্ক, এটা গত ক্লাসটা কি দেখবো? না আজকেটা দেখেন। আজকে কই? স্যার যায় আজকে না তো মনে মেইল আসে হয়। নাই এখনো। আচ্ছা ইরশাদ কালাম আসছে। রাজিয়া সুলতানা আপনার তার কোনো মেইল আজকে আসে নাই, ঠিক আছে? ওই স্যার কত ক্লাসটাই আসছে। ওয়ালাইকুম সালাম, এটা কে? সাইয়েদ নাহার। ও আচ্ছা আপনাকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। সাইয়েদুন নাহার আসছে। সাইয়েদুন নাহার, আপনাদেরকে যেটা বলছিলাম আপনারা ক্লাসের আগে জুম ওপেন করে রাখবেন, তারপর মেসেঞ্জার থেকে করে রাখছি, ক্লিক ঢুকতে করবেন। পারতেছিলাম না, মেসেঞ্জারে লিখছিলাম। না এটা বলতেছি না, মানে অনেকে কি করেন আপনারা প্রথমে মেসেঞ্জার থেকে সরাসরি যান না, আগে অ্যাপসটাকে ওপেন করে রাখবেন একদিকে, ওপেন থাকা অবস্থায় তারপরে মেসেঞ্জারে ঢুকে লিংকটাতে ক্লিক করবেন, তাহলে হয়তো সরাসরি চলে আসবে। না আগে এটা আসবে। সাইয়েদুন নাহার লেআউটের কি দিছে দেখি। আচ্ছা আপনি লেআউট করছেন কিন্তু একটু সমস্যা হয়েছে নাকি এটা এভাবেই ছিল বলেন তো? কোনো সমস্যা কি আছে এই লেআউটটাতে? না স্যার, বাট এখানে অর্ধেক না, আমার মোবাইলে তো একদম ফুল স্ক্রিন ছিল। আচ্ছা তো আপনার এটাতে মোটামুটি ঠিক মনে হচ্ছে, আবার কোনো জায়গায় একটু জানি ব্যতিক্রম মনে হচ্ছে, একটু দেখি তাহলে। বেসিক পর্বের যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম লেআউটে আপনার এই যে আপনার সবগুলাতে ভুল আছে, ক্লাস সবগুলাতে কি আছে, ভুল আছে। ক্লাসের যে ক্লাস আছে সে আগে পরে আপনাকে ডাবল কোটেশন দিতে হবে, এটা দেন নাই। ক্লাস সমান সাইট, এখানে এই ডাবল কোটেশন দিয়ে বেঁধে রাখতে হবে এগুলাকে। ক্লাস সমান আর্টিকেল, হ্যাঁ তারপর রাইট সাইড, সবগুলাতে কিন্তু স্যার কালকে করতে আল্লাহর মধ্যে একটু প্রবলেম হয় নাই, শুধু একটু পিএক্স নিয়ে একটু হয়েছিল। পিক্সেল নিয়ে। জি আচ্ছা এখন দেখেন তাহলে আপনার ক্লাস, একটা হচ্ছে হেডার, একটা ক্লাসের নাম সাইট, একটা ক্লাসের নাম আর্টিকেল, একটা ক্লাসের নাম রাইট সাইড এবং সর্বশেষ ক্লাসের নাম হচ্ছে ফুটার। আর বডিতে, বডির ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, প্যাডিং দিয়ে দিয়েছেন একটা 10 পিক্সেল, কি কারণ, কোন দরকার আছে এই প্যাডিংটা দেওয়ার? জানি না। এইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, হাইট 100 পিক্সেল, ঠিক আছে। উইথ বানানটা ভুল, আর উইথ দিতে হয় না, ফুল উইথ থাকলে এটা 100% এমনিতেই বলে। টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট 150 পিক্সেল, আচ্ছা লেখাটা যাতে মাঝামাঝি আসে। সাইড যে আপনার ক্লাসটা আছে ব্যাকগ্রাউন্ড কোরাল, হাইট 400 পিক্সেল, উইথ 60 পিক্সেল, এত কম। সাইডের উইথ যদি এত কম হয়, এখানে যদি 100 পিক্সেল হয়, সাইড বারের তো হতে হবে অ্যাট লিস্ট 400 500 এই ধরনের হতে হবে। স্যার, আমি 500 পিক্সেল
মেসেঞ্জারে ছবি দিছি, এখানে মোবাইল একদম ফুল ইয়া ছিল, স্ক্রিন ছিল। ফুল স্ক্রিন, মোবাইলের ডিভাইস তো ছোট, তো এই জন্য মোবাইল হয়তো ছোট করে এটা দেখাই দিছে, কিন্তু আপনাকে মানে বড় ডিভাইসের জন্য সবাই হিসাব করতে হবে। স্যার বড় করলে তো নিচে চলে যাচ্ছে আরেকটা পাশেরটা। তারপর আমি দেখি ডেস্কটপে দেখলে অ্যাকুরেটলি আসলে এক্স্যাক্টলি দেখা যাবে। হ্যাঁ না স্যার, আমার সাথেও এমন হয় প্রায় সময়, আমার ল্যাপটপে ঠিক থাকে, আপনার ওইখানে গিয়ে অন্যরকম হয়ে যায়। আচ্ছা, তারা বিশেষ করে পার্সেন্টেজ ইউজ করবেন, পিক্সেলে দিলে অনেক সময় এদিকে দেখাও, উইথ গুলা বিশেষ করে পার্সেন্টেজে দিবেন, হাইট গুলা পিক্সেলে দিবেন। আচ্ছা, জি স্যার। প্লট লেফট আছে, বর্ডার 1 পিক্সেল কি, এটা তো কিছু হবে না, সলিড বা কিছু একটা বলতে হবে। আর বলতে পারেন 1 পিক্সেল, এখানে বলতে হবে সলিড কথাটা বলতে হবে, বা ডটেড বা ড্যাশ এটা বলতে হবে, মানে এটা কি ধরনের একটা বর্ডার ক্রিয়েট করবে এটা আপনাকে বলে দিতে হবে। সলিড মানে একটা সোজা মানে রেখা, সরল রেখার মতো, মানে লাইনের বর্ডারটা ক্রিয়েট করবে। আর যদি বলেন যে ডটেড, তাহলে ডট করে করে একটা বর্ডার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 পিক্সেল সলিড, যেকোনো একটা কালার হবে। আর্টিকেলে ব্যাকগ্রাউন্ড হবে পিঙ্ক কালার, হাইট হবে, এটার সাথে মিল রাখবেন, যেহেতু সাইট এবং আর্টিকেল একই সাথে পাশাপাশি থাকবে, তো এটা যদি হাইট হচ্ছে, এখানে তো হাইট উইথ আমি দিয়েছি 500 পিক্সেল, না না, উইথ হবে পার্সেন্টেজে, উইথ হবে ধরেন কত 20% দিলাম ফর এক্সাম্পল, যেহেতু সাইড বারটা একটু বামে ছোট করে আসবে। আর হাইট 400 পিক্সেল, ঠিক আছে, আর এখানেও 400 পিক্সেল, ঠিক আছে। আর এটার উইথ পিক্সেলে না দিয়ে আপনি পার্সেন্টেজে দিবেন, ওখানে যেহেতু আমি 20% দিছি, এখন এখানে আপনি 80% বা 75% দিতে পারেন, 80% প্লট তাও লেফট। আর এটাতেও যদি বর্ডার থাকে 1 পিক্সেল, বলবেন কি সলিড। যে কালারটা দেন, সলিডের সাথে আপনি একটা কালার দিতে পারেন, সলিড আপনি এখানে বললেন ব্যাকগ্রাউন্ড কালার কি কোরাল না, সলিডের সাথে এখানে মেরুন দিতে পারেন। আর এখানেও একটা কালার আপনি বলতে পারেন যে তো কালারটা দিলে কালারটা আসবে, আর যদি কালার না দেন ব্ল্যাক একটা কালার আসবে বর্ডারে। রাইট সাইডে ব্যাকগ্রাউন্ড তাও কোরাল, রাইট সাইড নাম আরেকটা সেকশন আছে যেটার হাইটও এটার মতো 400 পিক্সেল এবং উইথ ওখানে আমি বললাম তাহলে 20, 80 আর বাকি থাকে 20। তো যেহেতু বর্ডারে একটু পিক্সেল যাবে সেজন্য আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি 18%, তাহলে 100-এর মধ্যে সবকিছু জড়ো করে চলে আসবে। ফুটারের ব্যাকগ্রাউন্ড হবে কি রেড কালার, হাইট 20 পিক্সেল অনলি, এত ছোট ফুটার, এই জন্য কিন্তু এটা এই যে দেখেন এখানে একদম 20 পিক্সেল দিয়েছেন, ওই থ্যাংক ইউ এটা দেখা যাচ্ছে না। তো এখানে হাইট আপনি দেন 100 পিক্সেল, উইথ তো পুরোটাই উইথ, ওইটা 100% লিখতে হবে না, টেক্সট অ্যালাইন এটারও সেন্টার হবে। আর ওই যে বলছিলাম যে পরবর্তী ডিপটা সমস্যা করে, এই জন্য আসলে ক্লিয়ার বোথ এই কথাটা এখানে লিখতে হয় লাস্টের ডিপটাতে। এই হলো আপনার কোডিং। এখন আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি নাম? আচ্ছা স্যার এটা ঐশী। আচ্ছা, ঐশী না, তাহলে এখন সবকিছু ঠিক আছে, শুধু ওই সেকেন্ড ডিপটা নেমে গেছে। সেকেন্ড ডিপটা নেমে যাওয়ার কারণ হচ্ছে ফ্লোট লেফট। সেকেন্ড ডিপ মানে হচ্ছে কি আর্টিকেল, ফ্লোট লেফট আছে। এখন ঠিক আছে, আচ্ছা জায়গা হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। জায়গাগুলো কনজিউম করে দিলাম, তাহলে এখন ঠিক আছে, আরো জায়গা বাকি আছে, এগুলাতে জায়গা কভার করে দেওয়া যাবে, অর্থাৎ এখানে জায়গা যেহেতু বাকি থেকে গেছে, আপনি এখন এখান থেকে দিয়ে দেন উইথ 60% করে দেন। এভাবে করে আপনি জায়গাগুলোকে মিলাবেন, আরো দিতে পারেন 62 বা 3,
যতটুকু জায়গা যায় এটা এভাবে করে করে দিয়ে দেবেন। তাহলে এখন কিন্তু আপনার একটা 3 দেওয়াটা একটু বেশি হয়ে গেছে, 2 দেন, তাহলে মনে হয় এক্স্যাক্টলি হবে। তাও হচ্ছে না 1, সর্বশেষ আচ্ছা ওখানে হয়তো প্যাডিং ট্যাডিং আছে ওই জন্য একটু জায়গা বেশি নিয়ে নিছে। তাহলে এই হলো আপনার যে মূল ওয়েব পেজটা এভাবে করে আসবে। হ্যাঁ, তাহলে আপনি এটা ফলো করেন, এটা ফলো করে আপনার এটা লাইন হাইট তো কাজ করে নাই, ওয়েলকামটা তো উপরেই উঠে গেছে, লাইন হাইটটা জি দেখবেন স্যার, কোন ওইটা জায়গায় বলতে নেই। চাইছিলাম আমি। লাইন হাইট আপনার হেডারে আছে, লাইন হাইট হেডারে কাজ করতেছে না। হাইট বানান HE হবে, ঠিক আছে? লাইন হাইট এখানে বানান ভুল আছে, আর ফুটারে এখানেও ফুটার দেন নাই, আর কোথায় দিছেন অনলি, যে ফুটারেও দেন নাই। তাহলে লাইন হাইট বানানটা ঠিক করে দেখবেন, HEIGST হাইট, HI নয়, কপি করলাম এখানে আর ফুটারেও দিয়ে দিলাম। তাহলে এখন আপনার মাঝামাঝি করে আসবে। তো বেশি পিক্সেল হয়ে গেছে, এত বেশি দেওয়ার দরকার নেই, আপনি 50-60 করে দিলে হচ্ছে 70 বা 60 দেন, 70, আর এখানে লাইন হাইট 70 বা 80 এভাবে করে দেন। তো এইভাবে করে করে দেখবেন, 100 বেশি হলে বেশি বেশি ব্রেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে, তাহলে এইভাবে করে দেখেন। জি স্যার, নেক্সট বার থেকে মাথায় রাখবেন। হ্যাঁ। ইরশাদ আছে কালাম, ইরশাদ কালাম আছে? নাই না? স্যার হ্যাঁ, আছি। আচ্ছা আওয়াজ শুনতেছি না। ইরশাদ কালাম কি পাঠাইছে দেখি, গুগল ড্রাইভ ডিজাইন জিপ। স্যার আমারটা যায় নাই। কি নাম, নেভিটটা? জি। হ্যাঁ আপনারটা আসছে, গুগল ড্রাইভ ডিজাইন। তাহলে আমরা যে দুটা কাজ করছি এই দুটা কাজ খুব সুন্দর হবে, দিছে ইরশাদ কালাম, খুব সুন্দর না? ওভার গুলো তাহলে ইরশাদ কালামটা অনেক ভালো হয়েছে না? জি স্যার, কি বলেন? সুন্দর লাগতেছে। হ্যাঁ স্যার। স্যার স্ক্রিন চলে গেছে। চলে গেছে, হাই হাই, এখন আসছে? জি স্যার, আসছে। তাহলে এটা নিয়ে কথা বলতেছিলাম, ইরশাদ কালামেরটা অনেক ভালো হয়েছে, একটা গ্রেডিয়েন্টও দিছে সেকেন্ড বারটাতে, এগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে, এখানে যদিও দেয় নাই, কাজ করতেছে, তাহলে অনেক ভালো, তাই না? কি বলেন? স্যার সুন্দর হয়েছে অনেক, মাশাআল্লাহ। স্যার উনি মোবাইল দিয়ে করছে? ইরশাদ কালাম কি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে করছে উনি? করছে? ওই ওনার আওয়াজ কই, আওয়াজ তো নাই। আচ্ছা আমি ল্যাপটপে করছি, আমি আওয়াজ করতেছি কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার ইরশাদ কালাম ল্যাপটপে করছে। ল্যাপটপ দিয়ে করছে। বলে সবারগুলো সুন্দর হয়। স্যার মোবাইলে আমরা আলাদা আলাদা পেজ করতে পারি না, আলাদা আলাদা পেজ করতে গেলে প্রবলেম।
প্রবলেম হয়ে যায় না, একটা সমস্যা। তো আপনারা কবে কিনবেন ল্যাপটপ? যাদের এখনো নাই, আজ কোর্স শেষ করে না স্যার, ট্রাই করতেছি শীঘ্রই বলেন। কেনার জন্য। স্যার কিনে দিচ্ছে না তো বাসা থেকে। হাতে কিনে দিচ্ছে না? আচ্ছা, বাসা থেকে বলবেন যে আগামী 5 বছরের ঈদের কাপড় না কিনে এগুলো তো এখন বাজার করে ফেলতে বলেন। বলবেন না আগামী 5 বছর যান, ইয়া কিনবো না, ঈদের কাপড় কিনবো না, এগুলো আমাকে এখন দেন। এটা বললে দিবে? স্যার বলে দেখবো। স্যার, জীবনও বিশ্বাস করবে না। তখন ঈদের জীবনে সময় আবার চেঞ্জ হয়ে যায় তাই। আচ্ছা, আচ্ছা। আপনারা বলবেন আমি জীবনে কিছু, হ্যাঁ জামার ঈদের কাপড়ের দামের থেকে ল্যাপটপের দাম কম না বেশি? ল্যাপটপের দাম কত হতে না, পারে স্যার? স্যার জামার দাম যদি 90 জামার প্লাস। দাম যদি 5,000 টাকা হয়, একটা জামা তো আপনার 5,000 টাকার নিচে কিনবেন না, ঠিক আছে? তো 5টা জামার দাম 25,000 টাকা দিয়ে একটা কিনে ফেলবেন। হ্যাঁ স্যার, 25-এর মধ্যে পাওয়া যাবে না স্যার ভালো ল্যাপটপ? যদি এখন আগামী 5 ল্যাপটপ, বছর জামা না কিনে। হ্যাঁ হ্যাঁ, এখন ল্যাপটপ কি ধরনের পাওয়া যায়? একটা হচ্ছে ব্র্যান্ড নিউ, যেগুলা ওয়ারেন্টি সহ দিবে, ওগুলোর প্রাইসটা বেশি, যেগুলো আপনারা একদম শোরুম থেকে নিতে হবে। আর যাদের একেবারে খুব কম বাজেট, ওরা হচ্ছে ওই কিছু ল্যাপটপ, এখানে আমাদের সিটিতে চিটাগাং আগ্রাবাদের এখানে কিছু শপ আছে, ওখানে ওরা নাকি দুবাই থেকে আসে ওই ধরনের কিছু ল্যাপটপ, ওইগুলো ওয়ারেন্টি ছাড়া, যেগুলো নতুন, এগুলো একটু দেখে নিতে হয়। এগুলো আপনার 20,000 22,000-এর মধ্যে পাবেন, কোরাই 3 বা কোরাই 5 এই ধরনের। আর যদি ওয়ারেন্টি সহ ওই শোরুম থেকে নিতে চান তাহলে আপনার 30-35-এর উপরে মেবি পড়বে, 35-এর স্যার, উপরে ওই পড়বে। ক্ষেত্রে কোন ল্যাপটপটা বেস্ট হয় কেনার জন্য? কোন ক্ষেত্রে? মানে যদি ভালো ল্যাপটপের গুলোর নাম আছে না, যেমন বিভিন্ন ধরনের, তো ওই ক্ষেত্রে বেস্ট কোনটা? এসপি বলছিল স্যারে। হ্যাঁ, আপনি যদি ওইগুলো নেন যেগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড হিসেবে আসে, এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড না, এগুলা ওই কিছু ইম্পোর্টার আছে বাংলাদেশে, ওরা দুবাই থেকে নিয়ে আসে, এগুলো দেখবেন আপনি ফ্রেশ কন্ডিশন বা এরকম, আমাদের দেশে যেরকম গাড়ি যেরকম যে কন্ডিশন গাড়ি আসে, ওই ধরনের অনেক ল্যাপটপ আসে, তো ওরা ইম্পোর্ট করে ওই ধরনের ল্যাপটপ। আমিও নিচ্ছি অনেক সময়, তো এগুলো একটু দেখে নিতে হয়, দেখে নিলে অনেক সময় ভালো পড়ে, অনেক সময় ভালো পড়ে না আর কি, বিশেষ করে। তো একটু দেখে টেকে নিলে অনেক সময় হয়তো ওগুলা কিবোর্ড একটু প্রবলেম দিতে পারে, আপনি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতে পারেন পরবর্তীতে। যাদের কম বাজেট বা 15,000 20,000 এই ধরনের মধ্যে ওইগুলো পাবেন। হায়দ্রাবাদে কিছু দোকান আছে এই ধরনের, তারপরে আমাদের এখানে স্যার গুলজার এগুলো কি টাওয়ারেও মিনি আছে। ল্যাপটপ আপনার কি এমনিতে? হ্যাঁ, ওইগুলো কি স্যার মিনি ল্যাপটপ ওইগুলো? না না, বড় ল্যাপটপ, সব বড় ল্যাপটপই, 14 ইঞ্চি 15 ইঞ্চি এই ধরনের, 17 ইঞ্চি ধরনের এগুলো পাবেন। এগুলো আপনারা একটু দেখে, মানে যারা একটু বুঝে এই ধরনের করে কাউকে নিয়ে যেতে হবে, মানে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিচ্ছে বা একটু দেখে চেক করে নিতে হয় আর কি। আবার ওদের কাছে ওরাও কিছু ওয়ারেন্টি ওরাও দেয়, ওটার জন্য হয়তো ওরা এক্সট্রা একটা ফি নেই। ওই ধরনের নিতে পারেন যারা মোটামুটি ল্যাপটপ সম্পর্কে বুঝেন বা জানেন। আর যারা একেবারে কোনো ধারণাই নাই তারা কিন্তু এগুলো নিয়েন না, আপনারা ওই ব্র্যান্ড নিয়েও 35,000 টাকা বা একটু বেশি হবে এই ধরনের ওয়ারেন্টি সহ নিতে হবে। স্যার তো আসুস এই কেমন? আসুসও ভালো। তো ওই ল্যাপটপ গুলোতে আবার একটা দিক ভালো আছে, ওইখানে মানে এখন তো যে ল্যাপটপ গুলো বাজারে আসতেছে এগুলো সবগুলোই আসলে কেন জানি একটু মানে একদম কি বলে, মানে খেলনা ল্যাপটপ টাইপের, মানে আমি মনে করি মানে আগের ল্যাপটপ গুলো অনেক ভালো ভালো, যেমন এইচপি তে কিছু সিরিজ আছে এলিট বুক এবং প্রো বুক, এই ল্যাপটপ গুলো অত্যন্ত ভালো। এই ল্যাপটপ গুলো এখন নতুন আসে না, ওইগুলাতেই আছে, আগের গুলাতে আছে আর কি, ধরেন 2-4 বছর আগের মডেল, কিন্তু অনেক ভালো, এগুলো অনেক টেকসই। তারপরে প্রোবুক এবং এলিট বুক এই দুইটা সিরিজ যদি আপনারা পান পুরোনোর মধ্যে, এগুলো নেবেন। ডেল নিবেন না অবশ্য, এলিট এসার নিবেন বা আসুস নিবেন, ঠিক আছে? ডেলও জি এখন স্যার। তেমন একটা ভালো চলছে না, এগুলো নেবেন। আর ব্র্যান্ড নিউ নিলেও আপনারা এইচপি এসার আসুস এগুলো নিবেন, এগুলো নিতে নেবেন। মেবি আছে নুসরাত, আপনি এখন এটা পাঠিয়েছেন না? হ্যাঁ
স্যার হুম। গ্রেডিয়েন্ট তো দিই, কিন্তু স্যার এই যে ইমেজ যেটা দেয় আপনার পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড হিসাবে, ওইটা কিভাবে দেয়? হুম। আচ্ছা এটা দেখাবো, ওটা এখনো দেখায়নি, স্যার তাহলে এটা দেখাবো। 3D গ্রেডিয়েন্ট কিভাবে করে? কি বলতেছে বুঝতেছি না। ওই যে স্যার 3D গ্রেডিয়েন্ট একটা থাকে না, ওটা কিভাবে করে? আমি 3D অনেকগুলো ওয়েব gradient, পেজে দেখছিলাম অবশ্য। আচ্ছা আচ্ছা, ওটা আপনি সিএসএস এর একটা প্রপার্টি আছে বক্স শ্যাডো নামে, ওটা দিয়ে দিতে পারেন, বক্স শ্যাডো। হ্যাঁ, মেবি দুইটা বার আসছে, জাস্ট সিএসএস গুলা কাজ করতেছে না এখানে, জাস্ট অনলি এইচটিএমএল গুলাই শো করাচ্ছে। ঠিক আছে, তারপরেও ঠিক আছে, দুইটা বার আছে, দুইটা বারের মধ্যে স্যার এখানে ওইটা একটা সেন্টারে যায় না, তারপর সবগুলো সেন্টারে ঠিক যায় না, করে লিখছি তাও এরকম হচ্ছে। তারপরে এরকম হচ্ছে না। আপনি হেডারের মধ্যে, এটার মধ্যে কোনো সিএসএস করছেন? হেডার টেক্সট অ্যালাইন সেন্টার বলছেন এখানে, তারপরেও যাচ্ছে না। না, জি হাইট ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার বানান ভুল হয়েছে। ঠিক আছে, সেন্টার বানানটা ব্রিটিশ নেমে লিখে ফেলছেন আপনি, সেন্ট্রিয়াস টিআরই ছিল। লাইন হাইট, ফন্ট সাইজ, কালার ব্ল্যাক, এখন নিশ্চয় হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে বানান ভুলের কারণে হয় না এটা। তারপর এখানে কিছু করছেন, ইন্ডিভিজুয়াল, টিমস, এন্টারপ্রাইজ, এগুলোতে কিছু করছেন? স্যার আপনি দেখেন কোডগুলো করছি। এখানে আইএমজিটা ভালোভাবে আসবে না, এসআরসির পরে সমানের পর অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। এসআরসি ওয়েট, এটা তো এভাবে হয় না। আর স্পানের এখানে দেখেন, স্পানের এখানে উনি ডাবল কোটেশন দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এই যে আইএমজি এসআরসি হবে অনলি, এসআরসি স্যার হবে এটা শুধুমাত্র দিয়ে করছি তো ওই যে, অনেক বড় আসতেছে, তাই জন্য এগুলো দিছি। না এগুলো দিবেন তো পরে, উইথ হাইট এগুলো দিবেন হচ্ছে এখানে না, এখানে দিবেন যে আলাদা, এখানে এসআরসির আগে এই উইথ সমান এখানে দিবেন, আচ্ছা উইথ এই আলাদা একটা সেকশন, ডাবল কোটেশন, তারপরে এসআরসি। তাহলে এসআরসি একটা অ্যাট্রিবিউট, উইথ একটা অ্যাট্রিবিউট। এটা উইথ কত দিয়েছিলেন? 100 পিক্সেল, না আরো কম, 20 মনে হয়। 150 পিক্সেল দিলাম। স্প্যানের এখানে কি করছেন আপনি? কি হয়ে গেল? নিচের স্পানটা ডাবল নিচেরটা। কোটেশনটা, এটা তো স্পান ফন্ট সাইজ, এখানে ভুল আছে একটা, তারপর নিচে একটা স্প্যান স্টাইল সমান, যে এখানে এখন হবে বর্ডার স্টাইল সমান, আবার এখানে স্টাইল সমান, স্টাইল একবার লিখতে হয়, ঠিক আছে, আর বারবার লিখতে হবে না। এ আচ্ছা, এতে এ স্টাইল সমান এখানে হবে বর্ডার, এই যে প্রত্যেকবার এখানে আপনার কোটেশন গুলো হবে। এখন মনে হয় ঠিক আছে, তারপরে এখানে স্পেস এইচ রেফ। আচ্ছা এখন দেখি, এখন আবার আরেকরকম হয়ে গেছে, তো এটাতে পুরো ফাইলটাতে আপনার উল্টা পাল্টা হয়ে গেছে, এটা কাজ করতে হবে। আচ্ছা আমি দেখাবো, তাহলে দেখলাম মোটামুটি একটু করতে পারছেন। আর কেউ কি দিছেন? আচ্ছা তাহলে সবারগুলো দেখা শেষ। স্যার প্রতিদিন করি, আপনাকে পাঠাই না যায় বলা হয় যে তাই। স্যার ইশরাক আপুরটা তো দেখা হয় নাই। ইশরাক পাঠাইছে? ইশরাক কই? এখানে তো লিস্টে দেখতেছি না। নুসরাত, ইরশাদ, তারপরে ইরশাদটা দেখলাম তো, মানে ইশরাত কালাম, শাহনাজ, সাইদা, ফারহানা, আরজু, ইশরাক তাহসিন তো পাঠাই নাই, পাঠাইছে? হ্যাঁ বুঝি নাই। পাঠাই নাই।
আচ্ছা পাঠাই নাই। এসডব্লিউ করি নাই। আচ্ছা ইন্টারভিউ পাঠান করেন নাই কেন? আপনারটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। জি জি আজকে আমার ভালো লাগছে, ইচ্ছা করতেছিল না করতে। তাহলে আমাদের এগুলো দেখা শেষ। এখন আমরা এটা করতে বলছিলাম আপনাদেরকে, এটাই করছি। তো এখন স্যার ওই ডিফল্ট অ্যাপসটা কিভাবে করে ওইটা একটু দেখাই দেন। কোনটা ডিফল্ট অ্যাপস? ওই যে আপনি ক্রোমকে ডিফল্ট অ্যাপস করছিলেন যে ওইটা কিভাবে করে? কেন এটা একবার দেখাইছি না যে স্যার এখানে পারতেছি না স্যার। এখানে বলছিলাম যে সেটিংসে ক্রোমে সেটিংসে এখানে ডিফল্ট অ্যাপস এখানে ওকে করে দেবেন। ডিফল্ট ব্রাউজারে এখানে গুগল ক্রোম ইজ ইউর ডিফল্ট ব্রাউজার এই লেখাটা থাকতে হবে। আপনার ব্রাউজারে কি এই লেখাটা উঠতেছে? স্যার না এটা তো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা কোন একটা এরকম ইয়া থাকবে, সুইচ থাকবে যেখানে আপনি ডিফল্ট অ্যাপস হিসেবে ডিফল্ট অ্যাপসের জায়গায় গিয়ে আপনি এটা করে দেবেন। আর আপনার কোনটা কি আগে না নিউ ভার্সনে সেটাও দেখতে হবে। এটা করে আপনি এটা করে দেবেন। আর অন্যান্য ব্রাউজারে গিয়েও অন্যান্য ব্রাউজারে গিয়ে সেখানে ডিফল্ট হিসেবে যদি সিলেক্ট থাকে সিলেক্ট থেকে উঠাই দিবেন। মনে করেন আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে গেছেন, সেখানে বলতেছে ইউর ডিফল্ট ব্রাউজার ইজ ইন্টারনেট এক্সপ্লোরার, সেখান থেকে চেক মার্কটা উঠাই দিবেন আর এখানে এসে চেক মার্কটা দিয়ে দিবেন। এইগুলা করে একটু দেখবেন, দেখে রিফ্রেশ করে তারপরে করবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এখন এগুলো দেখতে দেখতে অনেক তো সময় হয়ে গেল। আমরা এখন কোথায় যাব? আমরা বলছিলাম গত ক্লাসে একটু বেসিক একটা দেখাইছি, আর কি দেখাতে হবে আজকে কোনো কিছু নাকি আমরা নিয়মিত ক্লাস স্যার শুরু ওই করব? যে ভিডিও অডিওর যে ইয়াটা ছিল ওইটা পারতেছি না। আচ্ছা, এটা তো অনেকেই পারতেছে না যেহেতু অনেকে মোবাইল নিয়ে কাজ করতেছে। আমি আজকে চিন্তা করছিলাম বেসিক পার্টে আপনাদেরকে এটা একটু দেখাবো, যেহেতু মেনু নিয়ে অনেক ঝামেলা হয়। এই ধরনের এই হরাইজন্টাল একটা মেনু করা, এটা দেখাতে হবে। হরাইজন্টাল মেনু ইউএল এবং এলআই দিয়ে, নট অনলি এ দিয়ে। স্যার দেখান। এটা কি সবাই পারবেন? বাকিরা কি পারবেন ইউএল এলআই দিয়ে? স্যার ওই যে একটা করছিলাম যে ইউএলএলআই দিয়ে ওইরকম। হুম। হ্যাঁ স্যার করানো হয়েছিল, স্যার তাও দেখান। আচ্ছা, এটা একটু শর্টকাটে স্যার দেখান। দেখাইতে হবে। আচ্ছা, এটা একটু দেখাই তাহলে। ইউএলএলআই এটাও ইম্পর্টেন্ট। আমরা তো সংক্ষেপে এই দিয়ে করে ফেলি কয়েকটা লিংক, যেমন আমরা গুগল ড্রাইভে এখানে জাস্ট কয়েকটা করছি, সেজন্য আমরা এখানে এই দিয়ে করে ফেলছি, ইউএলএলআই ইউজ করি না। কিন্তু অনেক সময় আপনাকে ইউএলএলআই দিয়ে করতে হবে, কেননা ভবিষ্যতে আপনাকে কি করতে হবে, এই মেনুগুলোকে ড্রপ ডাউন মেনু বানাতে হবে। মানে একটা মেনুকে ক্লিক করলে নিচে আরো একটা মেনু আসবে, তখন কিন্তু আপনি এই দিয়ে করলে এটা করতে পারবেন না। তখন আপনাকে এই ধরনের মেনু আগে ইউএলএলআই দিয়ে করতে হবে, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো বেসিক পার্টে সংক্ষেপে এটা দেখাই দিই, তারপর আমরা এটাতে একটু কাজ করব। স্যার তাহলে আমার যে এসডব্লিউ টা করছি ওইটাতে যে গেট গুলো আসে না, ওখানে মনে হয় আমি ওই কাজটা করি নাই। না, গ্যাপগুলো আসা হচ্ছে মার্জিন প্যাডিং এর কারণে। এটা আপনি ইউএলএলআই দিয়ে করেন আর এই দিয়ে করেন, সেটা কোনো সমস্যা না। এটা সব সময় হবে মার্জিন প্যাডিং, এগুলোর কারণে গ্যাপগুলো হবে মার্জিন প্যাডিং এর কারণে। এই যে গ্যাপগুলো একটা আমি তো মার্জিনাল প্যাডিং ইউজ করছিলাম। হয়তো কোনোখানে ভুল হয়েছে, সেটা হতে পারে। আচ্ছা, আর জাপুটা তাহলে দিছিলে? আমরা হ্যাঁ দিছিলাম। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু ফলো করার চেষ্টা করি। দেখেন এখানে দেখা যাচ্ছে একটা মেনু হরাইজন্টালি, মানে পাশাপাশি আছে। আরেকটা মেনু আপনারা দেখেন, দেখাই। এখানে কোথায় আছে ভার্টিক্যাল মেনু, হরাইজন্টাল মেনু, ভার্টিক্যাল মেনু, মানে দুই ধরনের মেনু। আর এই হচ্ছে যে উপরে নিচে মেনু। হ্যাঁ, তাহলে কখনো আপনাকে মেনু দিতে হতে পারে উপরে নিচে, আবার কখনো দিতে হতে পারে পাশাপাশি। এই পাশাপাশি মেনুটাকে বলা হয় হরাইজন্টালি,
আর উপর নিচে যে মেনুগুলো থাকে এগুলোকে বলা হয় পার্টিকেল। ভার্টিক্যাল লিঙ্ক। দুইটাই কিন্তু ইউএল এবং এলআই এই দুইটা এলিমেন্ট দিয়ে বানানো সম্ভব। ইউএল এর তাহলে আমরা এখন প্রথমে এটা একটু দেখাই, ওটা না হয় এক সময় দেখাবো, ঠিক আছে? একটা আজকে দেখাই। তো দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য, আর জাস্ট আবার প্রায় সবকিছুই একই, একটা বানাতে পারলে একটা বানাতে পারবেন। তো আমরা একদম নতুন থেকে দেখি, প্রথম একটা ফাঁকা এলিমেন্ট নিয়ে নিই। এটা মনে হয় একটা ফাঁকা একটা ফাইল আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এটা কি করি, আমাদের এগুলা সবগুলো আগের মতো ঠিক আছে। এখন বডিতে আমরা লিখবো, সর্বপ্রথম যে কোডটা দিবেন এটাকে বলা হয় ইউএল। ইউএল মানে কি? আনঅর্ডার্ড লিস্ট। আর ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, মানে 1 2 করে করে আসবে। এখানে যেগুলো আসছে এগুলো তো কোনো নাম্বার করে আসে নাই, এখানে কোনো, এগুলোকে বলা হয় আনঅর্ডার্ড, মানে আনঅর্ডার্ডে চলে আসছে। আর নাম্বার করে এখানে যদি এইচটিএমএল এর আগে 1 হতো, এখানে যদি 2 হতো, অটোমেটিক্যালি 3 হতো, এটা 4 হতো, তাহলে এগুলোকে বলতে ওএল বা অর্ডার্ড লিস্ট। আমরা আনঅর্ডার্ড লিস্ট বানাচ্ছি, সেজন্য আমরা প্রথমে যে ট্যাগটা দিলাম সেই ট্যাগের নাম হচ্ছে কি ইউএল। ইউএল এটা একটা প্যারেন্ট এলিমেন্ট বলা হয় এটাকে, কন্টেইনার এলিমেন্ট। এটার ভিতরে অবশ্যই আরেকটা এলিমেন্ট থাকতে হয়। ইউএল এর ভিতর থাকতে হয় হচ্ছে এলআই, মানে লিস্ট আইটেম, যে আইটেম গুলো থাকবে ওগুলার তালিকা, এলআই এবং এলআই ক্লোজ হবে। স্যার তাহলে ইউএল এর ভিতরে যে আপনি টাইটেলটা হেডের থেকে একটু মানে পেছনে লিখছেন, মানে মাঝখান করে লিখছেন, এটা কিভাবে করছেন? কারণ আমরা লিখতে গেলে সব স্যার সিরিয়ালি চলে আসে। এটা না স্যার, ওই যে হেডের পরে যে টাইটেল দিচ্ছেন, টাইটেলটা মানে হ্যাঁ এটা দেখাচ্ছি, আমি এটা একটু লিখি, হরাইজন্টাল মেনু, এখানে লিখলাম সিএসএস হরাইজন্টাল। আচ্ছা এটা জাস্ট, এটা তো এখানে ছিল, তো জাস্ট আমি লেখাটাকে একটু সুন্দর করার জন্য এখানে একটা ট্যাব, কিবোর্ডের ট্যাব আছে না, ট্যাব, এটা প্রেস করলে এটা স্পেসটা পড়ে যাচ্ছে। মানে কোডিংটা এটা বোঝানোর জন্য যে হেডের ভিতরে এটা আছে, ইউএল এর ভিতরে এটা আছে, এটাই বলতে চাচ্ছেন না আপনি? মোবাইলে দিলে তো ডট পড়ে যায়, ফুল স্টপ পড়ে যায়। ট্যাব নামক একটা বাটন আছে, বা স্পেস দিয়ে দিবেন একটা, স্যার কোন স্পেস দিকে দিলে আছে? চলে আসছে, মোবাইলে স্পেস হ্যাঁ? করলে চলে আসছে। ট্যাব ওইটা কোন দিকে আছে স্যার? কিসের পরে? বুঝতে পারছি না। কিবোর্ডের একদম কিবোর্ডের ক্যাপস লকের উপরে আছে এটা ট্যাব। ও আচ্ছা, পাইছি স্যার। হ্যাঁ ক্যাপস, এটা দিলে ওই একটা স্পেস একসাথে হয়ে যায় ট্যাব। তো এগুলোকে বলা হয় ট্রি ভিউ, মানে লেখার কোডিংটা এভাবে বোঝানোর জন্য, মানে কোনটার ভিতরে কি আছে সেটা বোঝার জন্য। তাহলে ইউএল এর ভিতর থাকবে এলআই। এই এলআই এটা হচ্ছে কোনটা, এখানে আমাদের যে লিস্টগুলো আসতেছে এগুলো হচ্ছে এলআই। এই যে এইচটিএমএল সিএসএস এখন কিছু দেখি নাই, সেখানে দেখলে এগুলো আসবে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এখানে থাকবে এলআই, এলআই এর ভিতরে দেখেন আমি লিখলাম কি, একটা লিখলাম যে এইচটিএমএল, হ্যাঁ লিস্ট আইটেমে একটা আসবে। এটা আমি দেখি প্রথমে, সর্বপ্রথম বের করতে আমি করে দেখি ভিউ, দেখেন এইচটিএমএল কথাটা আসছে, একটা আইটেম আসছে। আর এলআই এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সাথে একটা এই ধরনের সার্কেল চিহ্ন সহ নিয়ে আসে, লিস্টের যে ডিফল্ট হ্যাঁ চিহ্নটাকে নিয়ে আসে, এটাকে পরবর্তীতে বাদ দিতে হবে। তাহলে এটাকে বাদ দিতে পারবেন, আমাদের এখানে তো এই ধরনের কোনো লিস্ট বা গোল চিহ্ন কিন্তু নাই, কোনো গোল চিহ্ন নেই। এটা প্রথমেই মনে করবেন যে আপনি এটা একটা কিন্তু এখানে আসবে। একটা লিস্ট আইটেম লিখলাম, এভাবে আপনি যতই লিস্ট আইটেম লিখবেন। তো আমরা কি করব, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু ক্লিকেবল, এগুলো কিন্তু ক্লিকেবল, সেজন্য আমরা এ ইউজ করব এগুলোকে, মানে আমি এখানে মাউস নিয়ে গেলে ক্লিক হচ্ছে, সেজন্য কি করব, এই লেখার আগে আমি কি করব, এ ইউজ করব। এই তো একটা কি থাকে, অ্যাট্রিবিউট থাকে, এই ট্র্যাপ, আর সমানের পর অবশ্যই ডাবল কোটেশন এটা দিয়ে ফেলতে হবে আগে, তারপরে ওই অ্যাড্রেসটা, আর এটা শেষ হবে কোথায়, ওই লেখার পরে।
জি স্যার ক্লোজ তাহলে এই লিংকের ভিতর বেঁধে দেওয়ার কারণে আরেকটু কাজ হবে, এখানে একই সাথে এখন একটা লিংক কাজ করবে। কোথায় গেল আমাদের এটা? এই যে এখন মিল হয়ে গেছে, ডিফল্টে লিংক কাজ করতেছে এবং আন্ডারলাইন চলে আসছে। তাহলে কাজ বেড়ে গেছে কয়টা? দুইটা কাজ বেড়ে গেছে। একটা হচ্ছে দুইটা লিস্ট স্টাইল টাইপটাকে নান করতে হবে, আর টেক্সট ডেকোরেশন হয়ে গেছে নিচে, এটাকে নান করতে হবে। তাহলে এগুলো আসতেছে কোত্থেকে? এই দাগটা আসতেছে এ থেকে, তাহলে এটা রিমুভ করতে হবে এ থেকে। আর সার্কেলটা আসতেছে এলআই থেকে, তাহলে এটা রিমুভ করতে হবে এলআই থেকে সিএসএস করার সময়। আচ্ছা, তাহলে দুইটা গেল। তাহলে আমাদের মেনু আইটেম কয়টা? 1 2 3 4 7টা এখানে আইটেম। এখানে 5 6 7টা আপনি লিখে দিবেন। তবে আমি কপি করে দিচ্ছি, ভিতরে জাস্ট নামগুলা চেঞ্জ করে দিবেন। 2 3 4 5 6। তো এখানে নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। বলতে কি সিএসএস, তারপর এটা বলতেছি কি বুটস্ট্র্যাপ, এটার নাম দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটার নাম দিলাম jQuery, এটার নাম দিলাম PSD2HTML। তাহলে আমার এখন 6টা লিস্ট হয়ে গেছে, এবং সেই 6টা লিস্ট কিন্তু প্রথমেই করে কি করে আসবে? একটা নিচে একটা করে আসবে। এইভাবেই হচ্ছে আপনার প্রথমে করে আসবে। তাহলে আমাকে এখন তাহলে কাজ আরো বেড়ে গেছে, যে এইগুলাকে কাতারে করতে হবে, এক লাইনে করতে হবে, আর অনেক কিছু করতে হবে। তো এইখানের বডিতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো সৌন্দর্যের জন্য বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, যা যা করা করবেন। এখন প্রথমেই হচ্ছে আমরা এখন এগুলা মোটামুটি বেসিক জিনিস শেষ, এখন মার্কআপ মোটামুটি শেষ, আর মার্কআপে তেমন কিছু নেই। এখন আমরা আসবো সিএসএস এ। সিএসএস করার জন্য আমরা স্টাইলের ভিতরে করব। প্রথমে কাজ করব, ওই যে একটা সার্কেল চিহ্ন আসছে, সেটা কার থেকে আসছে? এলআই থেকে। এলআই থেকে এলআই কে সিএসএস করতে হবে, এবং ওকে বলতে হবে যে ওটা বন্ধ হয়ে যাক, লিস্ট স্টাইল টাইপ বন্ধ করার জন্য এই কথাটা বলবেন। তাহলে ওই সার্কেলগুলো বন্ধ হয়ে গেছে প্রথমত। আর তারপরে এলআই গুলা ওরা নিচে নিচে আছে, ওদেরকে এক কাতারে নিয়ে আসার জন্য ওদেরকে বলবো সিএসএস এর একটা ডিসপ্লে প্রপার্টি আছে, এই প্রপার্টিটা ইউজ করতে হবে। ডিসপ্লে কি হবে? মানে ওরা ডিসপ্লে করতেছে এখন উপরে নিচে। উপরে নিচে কথার বিপরীত কথা হচ্ছে ইনলাইন, মানে লাইন ধরে। ডিসপ্লে ইনলাইন, এর সাথে বলতে হবে একই সাথে ব্লক, ইনলাইন ব্লক, যাতে ওরা ব্লক করে ভেসে ওঠে। তাহলে এলআইতে শুধুমাত্র দুইটা প্রপার্টি ইউজ করা হয়েছে, এবং কিন্তু ওরা কাতারে এক লাইনে হয়ে গেছে। তাহলে এলআইর কাজ এখানে মোটামুটি শেষ। তারপর এখন যে দাগটা আসতেছে সেটা কোত্থেকে আসতেছে বললাম? এ থেকে। এলআইর ভিতরে যে একটা এ আছে, সে এ থেকে আসতেছে। সেই দাগটাকে রিমুভ করার জন্য বলতে হয় টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন বলতে হয়, হ্যাঁ, এটা বলার কারণে ওই নিচের দাগটা চলে যাবে। এখন কাজ অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এখানে বক্স করে আসছে, একটা কালার দেখা যাচ্ছে, এগুলো আসলে ব্যাকগ্রাউন্ডের কারণে হয়, বড় করে হচ্ছে। তো আমরা বলবো যে এইতে একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো ব্যাকগ্রাউন্ড আপনার যদি আপনার পুরো ওয়েব পেজটা যদি কালারিং হয়, তাহলে সেই কালারের উপরে কি ব্যাকগ্রাউন্ড দিবেন? তো এখানে একটা কালার আছে, আমরা বডিতে একটা কালার দিয়ে আসি। বডিতে সবসময় এগুলা কিছু লিখে রাখবেন, যে
মার্জিন প্যাডিং বা ব্যাকগ্রাউন্ড। তো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা কালার ট্যান মনে হয় একটা কালার আছে, দেখি এটা দিলাম। বডিতে এটা একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, তাই এটার কাছাকাছি, এটা একটু লাইট, এটা একটু ডিপ। যাই হোক, ট্যান কালারটা দিলাম। তাহলে এখন এটা যেহেতু একটু ডিপ কালার হয়ে গেছে, আমি এই ইউএল এর কালার গুলো একটু কিভাবে দিব চিন্তা করলাম। ব্যাকগ্রাউন্ড, তো কালার খুঁজে পাওয়ার জন্য এখানে কালার সিএসএস এখানে ওপেন করে রাখবেন। এখান থেকে আমরা একটা ম্যাচিং করে কালার দিয়ে দেবো যাতে মেনুগুলা দেখতে ভালো লাগে। ওইটার সাথে একটা লাইট ধরনের কালার দিতে হবে। কারণ এটা দিলাম মিডিয়াম, মেরিন কালারটা এটা দিলাম। তারপরে একই সাথে অনেকগুলো কাজ একসাথে করে ফেলি যাতে বক্স করে বড় হয়। তাহলে দিবেন কি প্যাডিং, ডিটেল দিবেন। এখন যেহেতু একটু হয়তো চেঞ্জ হওয়ার কথা, ঠিক আছে। তো ডিপের উপর কালারটাও ডিপ মনে হচ্ছে, কালারটাকে একটু চেঞ্জ করে দিবেন। এখানে আরো অনেকগুলো কালার আছে, লাইট কালারটা দিবেন। স্যার কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ না ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, কালার কম্বিনেশনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখান থেকে রেড থেকে কোনো একটা কালার দেন, রেড গ্রুপ থেকে। এখানে এখানে যে আছে এই কালার গুলো দিতে পারেন, সেটা তো মিক্স হয়ে যাবে। আচ্ছা, কালার কম্বিনেশন গুলো আপনারা এখান থেকে দিবেন, যেটা ভালো লাগে ওটাই দিবেন আর কি। যেমন এখানে আছে গ্রিন ইয়েলো, এটাও দিতে পারেন। তারপরে একটা কি দিবেন, মার্জিন লেফট বা মার্জিন, এটা দিয়ে দিবেন। তো এখানে একটা স্পেস হয়ে গেছে, তো এটার কারণে। তারপর তো মোটামুটি অনেকটা এটার মতো। আর এখানে একটা লেখা আছে, সেই কারণে এটা একটা ব্রেক পড়ে গেছে। লেখাটা এখানে যদি আপনি দেন, যেখানে একটা লেখা, তো এখানেও হবে। লেখাটা কোথায়, বডির পরে এখানে। CSS horizontal menu। তো এই হচ্ছে বেসিক বিষয়টা। তো আরো যদি স্পেস চান তাহলে মার্জিন এটা দিতে পারেন। আর এখানে একটা কি আছে, এখানে একটা বর্ডার রেডিয়াস আছে। তো বর্ডার বলবেন একটা, বর্ডার রেডিয়াস কালারটা দিয়ে দিবেন। কোথায় দিবেন এটা, LIA তে। প্রথমে বলবেন বর্ডার রেডিয়াস, প্রথমে বলবেন 1 পিক্সেল সলিড, ওই একই কালার গ্রিন ইয়েলো, যাতে অন্য কোনো আউটলাইন না হয়। গ্রিন ইয়েলো। আর বর্ডার রেডিয়াস 6 বা 5 পিক্সেল, এভাবে দিবেন। 5 থেকে 10 এর মধ্যে রাখবেন, তাহলে একটা বর্ডার রেডিয়াস হবে। আচ্ছা, একটা কিন্তু এই যে কর্নার সৃষ্টি হয়েছে। আর এখানে লেখাগুলোতে কালার চেঞ্জ করতে পারেন।
বলে দিতে পারেন যে কালার, এর যে একটা কালার হবে এবং ফন্ট ওয়েট বোল্ড হবে, ওটা হবে একটু ফন্ট, এটা বডিতেও বলে দিতে পারেন, আবার এখানেও বলতে পারেন ফন্ট ওয়েট বোল্ড, আর কালার হবে অরেঞ্জ রেড, এই কালারটা হবে। হ্যাঁ, এখন দেখেন আরেকটু আগের চেয়ে আরেকটু কি হবে ভালো করে হয়েছে। এবং ফন্ট ফ্যামিলিতে একটা কালার দিয়ে দিবেন। বডি কোথায়? উপরে সহজ এটা দিলাম, আপনারা অনেকগুলো ফন্টের নাম দিতে পারেন, এটা সহজে মনে রাখার জন্য এটা দিলাম। তাহলে এখন দেখেন আগের চেয়ে আর অনেকটাই ভালো লাগতেছে। তারপর এখন এগুলাকে একটু ফোকাস করার পালা। এখন এলআই এর জন্য আরেকটা সিএসএস খুলবেন। এখানে এলআই এর এতে একটা হোভার হবে বলে সেখানে কোলন দিয়ে একটা বলবেন কি হোভার, হোভার, এটাকে ক্লোজ করে দিবেন। এলআই এর যে হোভার হবে সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন ইয়েলো, এটা নিলাম। একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে, গ্রিন ইয়েলো, আর এখানে একটা কথা বলবেন যে অপাসিটি। ওটা কি? অপাসিটি মানে এটা দেখেন আমি দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাবো। অপাসিটি বলবেন 0.5, এক্সাম্পল দেখাই তারপর ব্যাখ্যা করতেছি। একই কালার ব্যাকগ্রাউন্ডে হোভার দিলাম। এখন দেখেন যখনই মাউস দিয়ে যাচ্ছে একটু ধূসর টাইপের হয়ে যাচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে অপাসিটি মানে ট্রান্সপারেন্সি। এটা যত পয়েন্ট কমাই দিবেন আপনি, 0.5 হচ্ছে মিডল, আর যদি 0.01 দেন একদম হালকা একটা কালার আসবে। এভাবে 0.9 পর্যন্ত দিতে পারেন। তার মানে স্যার কালারটা ঠিক থাকবে, দেন গিয়ে ওই যে মানে একই কালার থাকবে কিন্তু এটা হালকা হালকা দেখাবে, ওইটাই হালকা হালকা দেখাবে। আমি যেমন 0.3 দিলাম, দেখেন এখন ট্রান্সপারেন্সিটা অনেক কম হবে। দেখেন এখন কিন্তু মানে গ্লাসের মতো মনে হচ্ছে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে মানে একই কালারের উপরে এটা একটু কেমন জানি স্বচ্ছ একটা কিছু মনে হচ্ছে এভাবে। ট্রান্সপারেন্সি আপনি যত দেন, আপনি যদি 8 দেন দেখেন এখন একটু আর অনেক ঘন হবে, 3, 4, 5, 8 এভাবে দিতে পারেন। মানে এখন একটু খুবই কমই বোঝা যাচ্ছে। আর 1 দেওয়া মানে হচ্ছে ডিফল্ট, মানে এটা 1 দেওয়া মানে কিছু না, 1 আগের মতো থাকবে, মানে কিছুই থাকবে না। 1 অপাসিটি 1, 0.1 থেকে 0.9 পর্যন্ত দিতে পারেন। এখন দিলে এখন দেখেন কোনো কিছুই হচ্ছে না। তো মিডল রাখতে চাইলে 4 বা 5 দিবেন। আমি দিলাম 0.4 অপাসিটি, মানে ট্রান্সপারেন্সি এটা দিলাম। আমরা আগে করেছি ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়েছি, এটা দিচ্ছি। ঠিক আছে, এখন কিন্তু একটু কি হয়ে যাচ্ছে স্যার, এখন একই কালার বিদ্যমান, শুধু ওখান থেকে হালকা দেখাচ্ছে, কিন্তু আগে তো স্যার আরেকটা কালার ওখানে আসতো। আর আরেকটা কালার যদি আপনি দিতে পারেন তাহলে আপনি এখানে বলেন আরেকটা কালার, সেই কালারটা হবে ধরেন লাইট ইয়েলো, এই কালারটা হবে ওভারে। তো এখন আরেকটা কালার হয়ে এটা হয়ে যাবে লাইট ইয়েলোর উপরে, এটা হয়ে যাচ্ছে। আর ট্রান্সপারেন্সিটা যদি একেবারে বাদ দেন তাহলে জাস্ট ওইটা কালার, ওই আরেকটা কালারটাই দেখাবে। অপাসিটি বাদ দিলে এটা দেখাবে। ঠিক আছে, জি স্যার। এই হলো বিষয়টা। তাহলে আমরা হরাইজন্টালি একটা মেনু বানালাম, আপনারা এভাবে করে বানাবেন। আজকে আমি বেসিক পার্ট এটা দেখালাম, নেক্সট ক্লাসে আপনাদেরকে স্যার আমরা তো এটা জানি, অপাসিটি যেটা ওইটাই রাখেন, ওইটা ভালো লাগতেছে, ওইটা শিখি, ওইটা দিয়ে করি। ঠিক আছে, কালার চেঞ্জ করে দেখবেন, আরো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালার দেখবেন। তাহলে অপাসিটি দিয়ে এটা হয়ে গেছে, মানে যেটাতে ক্লিক করতেছে ওইটা একটু
মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে ওটা যখন ক্লিক হবে এই ধরনের বোঝাচ্ছে আর কি। অনেক ওয়েবসাইট দেখবেন এই ধরনের থাকে। হুম অপাসিটি 0.01, বিশেষ করে 0.0, 0.4, 0.5, 0.6 এর মধ্যে রাখবেন, তাহলে দেখবেন অপাসিটি ভালো করে আপনি বুঝতে পারবেন। এই অপাসিটি শুধু এখানে না, যে কোনো জায়গায় দিতে পারেন, একটা ইমেজও দিতে পারেন, একটা বাটনে দিতে পারেন, একটা ডিপে দিতে পারেন, যেখানে দিবেন এই ধরনের করে অপাসিটিটা কাজ করবে। মানে মাউস নিয়ে গেলে সেখানে ওই অংশটা এই ধরনের হয়ে যাবে যেখানে অপাসিটি দিবেন। জি ঠিক আছে? স্যার। স্যার ওখানে উপরে যে লেখাটা ওটাতে কি আমরা চাইলে দিতে পারবো সিএসএস? হ্যাঁ ওটা তো দিতে পারবো। সিএসএস করে দিতে হবে। ওই এইচ কে বলতে হবে, তখন এখানে H1 নামে একটা সেকশন খুলবেন, H1 এর হোভার হবে, ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিবেন, তারপর অপাসিটি দিবেন। শুধু এখানে এই জায়গায় H1 লেখাটা লিখে দিবেন এলআর জায়গায়, আর একটা সিএসএস করবেন, তাহলে এখানে হোভার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হলো, আপনারা এভাবে করে করেন। আচ্ছা, তাহলে কি সবাই আছে না নাই? কে নাই? স্যার আছি। আমি আছি। শুধু আপনি? এটা স্যার কি? আছি। জীবন ভাইয়া স্যার এখন নাস্তা করতেছে মনে হয়। এখন ঘুমাচ্ছে। স্যার জোমান আমি তো আছি। বলতেছে এগুলো জোমান বলতেছে আমি তো সব পারি, আসলে আমার তো দেখার দরকার নাই, আমি একটু আস্তে ধীরে করে পরে করে আসলে হবে, এরকম বলতেছে আর কি। ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন? কি প্রশ্ন স্যার, বলুন তো? স্যার ওই HTML লিখছেন না যেখানে সিএসএস তারপরে বুস্ট, এখানের মধ্যে আমি বাংলা দিয়ে লিখছি কিন্তু বাংলা শো করতেছে না। শো করতেছে না? না স্যার, আমি আমারটা পাঠাবো আপনাকে। হ্যাঁ, এই যে হেডের মধ্যে যে মেটা কাটসেট দেন, এই যে ওইটার জন্য কি বাংলা শো করবে না? শো করবে না? আমি একটু দেখি। স্যার আমারটা পাঠাবো? এখন পাঠাইন না। আচ্ছা, বাংলা শো করতেছে না? বাংলা শো না করলে এটার জন্য একটা কোডিং আছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাস আপনাদেরকে দেখাবো। এটা আপনার অনেক সময় ডিফল্টে দেখায়, আর অনেক সময় আপনার ডেস্কটপে এটা হয়তো দেখাচ্ছে না। এটা যদি আমি এখানে লিখি তাহলে এখানে দেখাবে কিনা। বডি কোথায় গেল? আচ্ছা, বডি। বাংলা যদি দেখি তাহলে এখানে কি বলে দেখি। ইয়ে দেখাচ্ছে তো, দেখাচ্ছে না? অব্র দিয়ে লিখতে হবে, বিজয় দিয়ে লিখলে আসবে না। অব্র এবং বিজয় ফন্টের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? অব্র কিবোর্ড দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে স্যার? অব্র এই যে অব্র কিবোর্ড আছে না, অব্র দিয়ে লিখতে হবে। অব্রটা হচ্ছে ওয়েব ফন্ট। আপনি যেটা লিখতেছেন সেটা ওয়েব ফন্ট না, সেজন্য হয়তো এটা দেখাচ্ছে না, বক্স করে দেখাচ্ছে। রেডমি কিবোর্ড এটা দিয়ে হবে না? রিদমিক দিয়ে মনে হয় হবে না, এটা মনে হয় ইউনিকোড, যে বিজয়ের যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওটা দিয়ে লেখা হচ্ছে, সেজন্য অব্র দিয়ে লিখতে। তাহলে এই হলো বিষয় আর কি। এটা মনে হয় কিবোর্ডের সমস্যা না স্যার? হ্যাঁ, কিবোর্ডের সমস্যা। আচ্ছা স্যার। অব্র দিয়ে স্ক্রিন অব্রটা ওয়েব ফন্ট। আচ্ছা, তাহলে আমরা এখন একটু নতুন নিয়াতে যাই। সবাই যেহেতু আছেন, আমরা গত ক্লাসে দেখেন কতটুকু করছিলাম।
ড্রাইভ হোম। আমাদের একটু করে আবার আপনি রিমাইন্ড করেন, একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের ভিতর 3টা ডকুমেন্ট, ইমেজেস নামে একটা ছবির জন্য ফোল্ডার করেছি, ইন্ডেক্স ফাইল এবং এক্সটার্নাল সিএসএস স্টাইল ফাইলের মধ্যে আছে, এবং এটার চেহারা আমরা গতবার এই এতটুকুতে নিয়ে আসছিলাম। এইভাবে পর্যন্ত ছিল, তো অনেকে এইভাবে করতে পেরেছেন এবং ভবিষ্যতে করবেন। আমরা শর্টকাটে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সমস্যা একবার ওপেন করলে এটা কোথায় পাবো, বাংলা হয়ে গেছে ইংলিশ। আচ্ছা ঠিক আছে, তো কোথায় গেল বলতে চাইছি, আমি নিজে বলে গেছি। এটা আমাদের ফাইল ছিল এতটুকুতে, তো এখন আমরা নেক্সটে এটা কাজ করব। এখন কাজ করার জন্য আমাদের 3টা ফাইল রেডি ছিল, এখান থেকে আমরা কাজ করা শুরু করব। আর আমরা ফলো করতেছি হচ্ছে কোন সাইটটাকে, মেইন এই সাইটটাকে, google.com/drive, এটাকে ফলো করতেছি। ঠিক আছে, আর আমাদের বাকি আছে এখানে ছবি দেওয়া। আচ্ছা, ফিক্স বার এটা করা, এই বারটা ফিক্স হয়ে আছে, আর স্ক্রল করে এটা নিচে যেতে হবে। ঠিক আছে, আর আপনারা যারা মেল দিচ্ছেন আজকে এটা নিয়ে, তারা কি এটা করতে পারছেন ফিক্স করে, যে কয়েকজন দিচ্ছেন? ফারহানা আপু করছিল পুরোটা, উনারটা তো হয়েছে কিনা জানি না। হ্যাঁ, এটা বলতেছিলাম, ফারহানা তো পাঠাইছিল, কিন্তু ওনারটা কি আসলে আমি দেখিনি, খেয়াল করিনি আসলে। যাই হোক, আমরা করি। তো আমাদের এখানেও অনেকগুলো কাজ বাকি আছে, আমরা জাস্ট প্রাথমিক কাজগুলো এখানে করে রেখেছিলাম। এখন আমরা হচ্ছে মেইন কাজটা দেখবো, এই সেকশনগুলো। এখন এই সেকশনগুলো যদি করতে যাই, আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে যে একটা ওয়েবসাইটের কলামগুলো, মানে ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো কিভাবে আছে। এই ওয়েবসাইটটা যদি খেয়াল করি আমরা, তাহলে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে একই ধর্ম, মানে একই কাজ বারবার করা হচ্ছে। এখানে একই কাজ বারবার, পরে গিয়ে দেখেন এখানে 4টা সেকশন পর্যন্ত, মানে সেকশন 1, আমি যদি এটাকে সেকশন 1 বলি, ইজি এন্ড সিকিউর অ্যাক্সেস, এই সেকশন ইমেজ এবং লেখা সহ একটা সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এন্ড সেকশন 4, এই পর্যন্ত একই ধর্মে, মানে একই ধাঁচে কাজ করে যাচ্ছে ওয়েবসাইট। তাহলে এগুলোর জন্য সিএসএস কি রকম? সেকশন 1 যেটা আছে ওইটা আমরা যে ফ্লোট রাইট লেফট করছি না, ওইটার মতো, বাট সেকশন 2, 3, 4 ওইগুলা কিন্তু সেম না। এই যে ওরা যে আপনার আইকন একটা একটা বসাইছে, এখানে যেমন সার্চ বারের আইকন বসাইছে, তারপর এখানে আবার এইটা বসাইছে ইমেজ আকারে, এগুলো দিয়ে না স্যার প্যাডিং দিতে অনেক মানে কষ্ট হয়ে যায়। প্যাডিং দিতে কষ্ট হয়ে যায় না? আচ্ছা, তাহলে এটা আমরা দেখবো কষ্ট হয়ে যায়। তো এখন দেখেন, আমি বলতেছি কি, মানে প্রথমেই মনে হচ্ছে সেকশন 1 to 4 একই ধর্মে কাজ করে যাচ্ছে, আবার নিচে গিয়ে এখানে একটু ভিন্ন হয়েছে, এখানে সবগুলো সেন্টারে আসছে। তাহলে এটাকে একটু অনুভব করতে হবে। তো প্রথমত আমরা প্রথম ধাপগুলো করতে পারলেই অনেক করা হয়ে যাবে, পরেরগুলো তো আর একটু পরে। এটা যদি আমরা করতে চাই, আমাদের তাহলে ক্লাসগুলো নিতে হবে এই ধরনের নাম করে করে। এটাকে আমরা বলবো সেকশন 1, এটাকে বলবো সেকশন 2, এটাকে বলবো সেকশন 3। এইগুলো আমরা ক্লাসের নামগুলো করবো। তারপর আমরা ছবি, আমাদের এখানে ইমেজেসে দেখবো আগে ছবিগুলা কালেকশন আছে কিনা, ছবি সবকিছু। শুধুমাত্র 2টা ছবি আছে, একটা হচ্ছে লোগো আছে, একটা হচ্ছে মোবাইল। তো আরো কিছু ছবি আমি নিয়ে নিই, তাহলে ভালো হবে। এখানে কিছু ছবি আরো আনা দরকার। এই মোবাইল নাম এটা নিছি আর লোগোটা নিছি। তারপরে আমি এখানে এই ছবিটাও নিয়ে নিই। এই ছবিটার নাম দিব হচ্ছে, এখানে একটা শেয়ার লেখা আছে, শেয়ার দিয়ে দিব। সেভ ইমেজেস, আমি কোথায় সেভ করব, গুগল ড্রাইভ হোম নামক যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে হোম ইমেজেস আছে, আর এটার নাম দেব হচ্ছে শেয়ার। তাহলে এটা সেভ হয়ে গেল। এবার এখানে একটা মানুষের আইকন দেখা যাচ্ছে পিপল, এটাকে আমি সেভ করব, সেভ ইমেজেস, এটাকে দেখবো, এটাকে লিখবো পিপল, মানে আমার মতো করে আমি নামটা
মনে রাখার মতো দিয়ে দিচ্ছি, ইকুয়াল দিয়ে সেভ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো স্যার নেওয়া এগুলো শেষ। সবগুলোকে কি আলাদা আলাদা করে সেভ করতে হবে এভাবে? হ্যাঁ, একটা ফোল্ডারে নিয়ে নিচ্ছি, সবগুলো সেভ হয়ে আমার একটা ফোল্ডারে চলে আসতেছে। গুগল ড্রাইভ হোমের আমার যে ইমেজেস যে ফোল্ডার আছে এখন পর্যন্ত আমি এখানে 4টা ছবি কিন্তু নিয়ে ফেলছি। একটা মোবাইল নাম দিয়েছি, একটা পিপল নাম দিয়েছি, একটা শেয়ার, একটা লোগো। একটা ফোল্ডারের ভিতরে সব ছবিকে আমি আগে প্রথমে একটা ইমেজ, একটা ওয়েবসাইটকে যখন ফলো করবেন সেই ওয়েবসাইটের যাবতীয় ইমেজগুলোকে আগে সবগুলো নিয়ে ফেলবেন। তো এইভাবে করে আপনারা বাকিগুলোও নিয়ে ফেলবেন। যেমন এটা কি আছে, এটার নাম হচ্ছে ফোল্ডার আইকন। আমি এটাকে বলবো সেভ ইমেজেস, এটাকে নাম দিব ফোল্ডার, ফোল্ডার নাম দিচ্ছি জাস্ট। এটা ইমেজেস মধ্যে চলে যাচ্ছে। তাহলে আমার এটা নেওয়া শেষ। এখন আমাদের মার্কআপে আসি একটু। আমরা মার্কআপটা হচ্ছে আমাদের এখানে এই ইন্ডেক্স এবং সিএসএসটা হচ্ছে এইটা। তার আগে আমি এখানে নোটপ্যাডে আমার যা যা আগের কাজ ছিল সেগুলোকে বাদ দিয়ে ফেলি, যাতে আমার যাতে কমপ্লেক্স না হয়। ঠিক আছে, এখন আমরা সম্পূর্ণ নোটপ্যাড খালি, এভাবে খালি করবেন। একটা যখন নতুন প্রজেক্ট শুরু করবেন অন্যান্য নোটপ্যাড গুলোকে বাদ দিয়ে খালি করে ফেলবেন। এখন আমার ওপেন করতে হবে ইন্ডেক্স ফাইল এবং আমার স্টাইল ফাইল, দুইটাকে একসাথে সিলেক্ট করবেন। একসাথে সিলেক্ট করে রাইট মাউসে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড দিলে দুইটা একসাথে ওপেন হবে। ডান পাশে সিএসএসটাকে রাখবেন, বামে এইচটিএমএলটাকে রাখবেন। আমাদের মার্কআপ ছিল ন্যাপ পর্যন্ত, দুইটাই মার্কআপ, একটা হেডার আর একটা ন্যাপ। এখন আমি যে সেকশনটা আমরা করব, তো বডিতে আছে, তো আমরা দুইটা সেকশনে কাজ করার জন্য অ্যাটলিস্ট বা 4টা সেকশনে, আমি বলছি সেকশন 1 সেকশন 2 সরি এখানে 4টা হিসাব করছি না, তো 4টা সেকশন নিয়ে নিব বা 2টা সেকশন অ্যাটলিস্ট নিয়ে নিব। তো এটা একটা সেকশন ট্যাগ আছে ওই আপনার এইচটিএমএল এ, এটা দিয়ে করলে ভালো। কেননা ডিপ সবগুলো যদি ডিপ বলেন তাহলে ডিপে ডিপে এরকম কনফ্লিক্ট হয়ে যাবে, বা কোনটা ডিপ কোনটা কি বুঝতে পারবেন না। আপনি বলবেন যে সেকশন তারপর এটা একটা ক্লাস দিব। তাহলে আমি কয়টা সেকশন করব? একটা সেকশন। ওই যে গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম বেসিকে ডিপ কয়টা নিয়েছিলাম, 5টা না? যেটা আজকে কি করলো ইরশাদ কালাম, যেটা করলো সেকশন 2টা, সেকশন 3টা, সেকশন 4টা। আমাদের সেকশন কয়টা? 4টা। তাহলে এখন এটাকে ক্লাসের নাম দিব, এটাকে বলবো যে কি ক্লাস সমান, এটাকে বলবো সেকশন 1 বা সংক্ষেপে লিখবো 1। কিন্তু আপনারা এভাবে নাম্বার 1 দিয়ে কোনো ক্লাসের নাম দিবেন না, এটা সমস্যা হবে। এটাকে বলবো 1, ঠিক আছে? জি স্যার। আর ওগুলোকে বলবো 2 3 পরিবার বলবো। স্যার আমরা যখন ইন্টারনাল সিএসএস করতে যাব তখন কি সেকশনের কাজটা তখন ইন্টারনাল সিএসএস এ করতে পারবো নাকি এক্সটারনাল সিএসএস এ শুধু এটা করা যায়? না, ইন্টারনালে করতে পারবেন। এটার নাম হবে কি 2 সেকশনে, এখানে ব্রেক করবেন, এটার নাম দেব কি 3, এটার নাম দেব কি 4। তাহলে 4টা সেকশন আমার নেওয়া হয়ে গেছে, আগে থেকেই নিয়ে রাখলাম। হয়তো এগুলো অনেক 4-এ অনেক পরে কাজ করবো বা 3-এ অনেক পরে কাজ করবো, জাস্ট এমনি আগে থেকে নিয়ে রাখলাম। এখন সেকশন 1 এর ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, ওই আমাদের আগের ওয়েবসাইটের মতো। এই সেকশন 1 এর দুইটা অংশ না, একটা হচ্ছে কি জি স্যার লেফট, একটা হচ্ছে আর এই ছবিটা হচ্ছে কি রাইট। তাহলে আমি এখন দুইটা ডিপ দিব, একটা ডিপকে বলবো লেফট আর একটা ডিপকে বলবো রাইট। কার ভিতরে? সেকশন 1 এর ভিতরে। সেকশন 1 এর ভিতরে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। বললাম ডিপ আর এই ডিপটাকে ক্লোজ করব। তাহলে একটা সেকশনের ভিতর দুইটা ডিপ যদি হয় মানে 2 জোড়া ডিপ, এক জোড়া, আবার কপি স্যার তাহলে একটা, হ্যাঁ বলেন বলেন বলেন। ক্লাস 1 এটা না লিখে সংখ্যা 1 দিলে হবে না? না, সংখ্যা 1 দিলে সমস্যা করবে সিএসএস এ।
ক্লাসের নামের মধ্যে সংখ্যা দিয়ে করলে সমস্যা করে অনেক সময়, দেখায় না। সংখ্যা না দিয়ে অ্যালফাবেটিক্যালি লিখবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে একটা সেকশনের ভিতরে দুইটা ডিপ, মানে দুইটা আবার ছোট 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 সেকশন, একটা বড় সেকশন আর একটা হচ্ছে ছোট ছোট দুইটা সেকশন। এই ডিপের নাম কি? লেফট ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে কি লেফট, সরি ক্লাস সমান। তাহলে পরিমাপগুলো আগে নিয়ে ফেলতে হবে। স্যার আমরা যেখানে ডিপ ইউজ করছি, তো ডিপের জায়গায় তো আমরা সেকশন ইউজ করতে পারতাম না আবারও? ডিপ এবং সেকশন দুটাই কাজই আসলে সেম, কিন্তু বোঝার জন্য আমরা আলাদা আলাদা দুইটা নাম ইউজ করছি। মানে আমরা এটা বুঝে যাচ্ছি একটা সেকশনের ভিতরে কি থাকে, ডিপ থাকে। মানে সেকশনটা হচ্ছে বড় এবং ডিপটা হচ্ছে একটু ছোট। মানে আমাদের বাংলাদেশে কি আছে, বাংলাদেশে প্রথমে আছে কি কান্ট্রি, তারপরে বিভাগ, তারপরে জেলা, এভাবে আছে না? আপনি সেকশন মনে করতে পারেন এটা হচ্ছে কান্ট্রি, ডিভিশন এটা হচ্ছে বিভাগ, এভাবে করে করে করতে পারেন। ঠিক আছে, এভাবে করে চিন্তা করতে পারেন, মানে আপনার বোঝার সাথে আপনি এভাবে করতে, তাহলে এটা এরকম সেটা তো বোঝার জন্য এইভাবে দিয়েছেন আপনি। যদি আমরা ওইভাবে না দিই, যদি সেকশনের মানে রেখে কাজ করি, তাহলে কি সমস্যা হবে? না, এটা এখানে আপনি যদি দেন ডিপ ক্লাস সমান, তাহলে আপনাকে মনে রাখতে হবে মানে এটা হচ্ছে এই ডিপ এটা মনে রাখতে হবে, যাতে মনে রাখার জন্য যাতে জটিল না হয়ে যায়, সেজন্য আমরা কি করলাম, সেকশনের ভিতরে ডিপ করলাম। এই ক্লাস সমান লেফট, ক্লাসের নাম দিলাম লেফট ওয়ান, মানে বামের ওয়ানটা, ওয়ানের বামে এটা বলতে পারেন, ওয়ান লেফট বা লেফট ওয়ান। আর এটার নাম দিবে নাম কি দিব, এটার নাম কি দিব? লেফট টু। কেন? রাইট ওয়ান, রাইট ওয়ানের রাইটে যাবে। হ্যাঁ, এটা একটু ভুল দেখাচ্ছে কেন? এখানে কোন একটা জায়গায় হচ্ছে, হয়তো ভুল হতে পারে, এটা একটু কোডিং এ ভুল দেখাচ্ছে, এই যে কালো কালার দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, সেটা আমরা পরে দেখবো। তাহলে ডিভেন ক্লোজটা একটা দেন নাই, রাইট রাইট ওয়ানের পরে, রাইট ওয়ানের পরে ক্লোজ। আচ্ছা, এই জন্য আমি চিন্তা করতেছিলাম কি যেন হয়ে গেল। তাহলে এখন ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাতেই সিদ্ধান্ত উপনীত হলাম যে আমাদের সেকশনটা হচ্ছে একটা সেকশন, এর মধ্যে একটা এই জায়গায় এটাকে যদি আমি একটা সেকশন ধরি হোল, তার মধ্যে লেফট ওয়ান এবং এই ছবিওয়ালা এটা হচ্ছে রাইট ওয়ান, সেকশন ওয়ানের মধ্যে। একইভাবে সেকশন টু তে আমরা লেফট টু রাইট টু এভাবে করে বলবো। এটা আপনার মতো করে আপনি যেভাবে সহজ মনে করেন সেভাবে নামকরণ করবেন। এটা আমি আমার মতো করে একটা নামকরণ করেছি, এমন না যে আমি যা করছি তাই আপনাকে করতে হবে, তা না। ক্লাসের নামগুলো ন্যাবের মধ্যে না রেখে যদি ন্যাবের বদলে আর্টিকেল লিখি হবে না? কোনো সমস্যা হবে না। আর্টিকেল লিখলে তো, যেহেতু আপনি একজন ওয়েব ডিজাইনার, তো মানে এক্স্যাক্টলি নামগুলার যেটার জন্য যেটাকে সৃষ্টি করা হয়েছে সেটার নামগুলো রাখবেন। এখানে যদি আর্টিকেল লেখেন, তো আরেকজন যদি এটা দেখে বলবে যে আপনি আর্টিকেলের ভিতরে আবার কি দেখা যাচ্ছে, এগুলা লিস্ট মেনু দেখা যাচ্ছে, তো এটা হয়তো একটা ভুল ধরবে, আপনার কেউ আপনাকে এটা ভুল ধরবে। এটার জন্য আপনি আর্টিকেল দিলেও হয়ে যাবে। এখানে যদি আপনি ন্যাপ না দিয়ে আপনি যদি অ্যাসাইড দেন তাও হবে, আপনি এখানে যদি হেডার দেন তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমাদের পরিমাপগুলো করা শেষ, এখন আমরা মার্কআপগুলো তৈরি করি। তো সেকশন 1 এর সর্বপ্রথম মার্কআপটা কি? ইজি এন্ড সিকিউর অ্যাক্সেস টু অল অফ ইউর কন্টেন্ট। তারপর এখানে আছে স্টোর শেয়ার, এগুলো হয়তো এটা H1 এ আছে বা এটা P তে আছে, এটা ধরে নিতে হবে। তো এখানে আমরা একসাথে সবগুলো নিয়ে নিলাম কপি করে। কোথায় রাখবো এই কপিটা? আমি এখন কোথায় দিব বলেন তো? কোন মার্কআপের মধ্যে ঢুকাবো? লেফট ওয়ান। কোন দিকে? ওয়ানে, লেফট ওয়ান, ওখানে লেফট ওয়ানে ঢুকাবো, এই যে লেফট ওয়ানে ঢুকাবো।
ওইখানে কিছু থাকবে না, সেকশন হিসেবে থাকবে, ওখানে আর কোনো মার্কআপ থাকবে না। এখন সব মার্কআপ থাকবে ডিভের ভিতরে, ওইটা সেকশন হিসেবে আছে। তখন এটাকে সিএসএস করতে হতেও পারে, নাও হতে পারে, বা এটা এতটুকু থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের সব মার্কআপ থাকবে লেফটের ডিভের ভিতরে, মেইন মার্কআপ গুলো থাকবে সব ডিভের ভিতরে। ইমেজ থাকলেও ডিভের ভিতরে থাকবে, লেখা থাকলেও ডিভের ভিতরে থাকবে। ওই সেকশনের পর আর কোনো কিছুকে আমরা রাখবো না। এমনি তো সেকশনের ভিতরে এগুলো অলরেডি আছে। তাহলে এখন যে কন্টেন্ট পর্যন্ত আমি দিয়ে দিলাম H1, আর এটাকে দিয়ে দিলাম P তে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার H1 এর একটা ট্যাগ আর P তে একটা ট্যাগ। আর সবাই এবার মনে রাখতে হবে, সবাই আছে লেফট ওয়ানের ভিতরে বা লেফট সাইডের ভিতরে। এটাকে লেফট সাইড বলেন বা যাই বলুন, লেফট সাইড করি নাই, কেননা পরবর্তীতে আপনার তো লেফট সাইড এখানে আরো হবে, সেখানে লেফট 1 লেফট 2 বললে আপনার সুবিধা হবে, সেই জন্য। তো এখন মার্কআপটা কিভাবে আসে দেখেন। যেহেতু আমরা ডিভ এর কোনো উইথ হাইট কিছু বলি নাই, মার্কআপটা এমনি এভাবে চলে আসছে। এখানে আমরা কোনো উইথ হাইট কিছুই কিন্তু বলি নাই। আমাদেরকে কি বলতে হবে, একটা উইথ হাইট বলতে হবে না, এটার একটা হাইট হবে, এটার একটা উইথ হবে। হ্যাঁ, এটা আমাদেরকে বলে দিতে হবে। তো এখন আমরা মার্কআপ ছবিগুলো নিয়ে আসি। এখন রাইট ওয়ানে কি দিব, একটা ছবি দিব না, আমাদের ফোল্ডার নাম হচ্ছে ইমেজেস। আর আপনারা যদি ফোল্ডার ছাড়া দিবেন তাহলে ডাইরেক্ট নামটা লিখে দিবেন স্ল্যাশ। এই ফোল্ডারের ভিতরে আমার ছবিটার নাম হচ্ছে মোবাইল, এবং এটার এক্সটেনশন হচ্ছে মেবি জেপিজি। এবং প্রত্যেকবার এটাকে উইথ দিবেন, উইথ 100%। সরি স্যার, ফোল্ডার ছাড়া করলে তখন কি শুধু ইমেজ লেখাটা লিখবো? না, ফোল্ডার ছাড়া লিখলে তখন জাস্ট বরাবর নামটা লিখে দিবেন, mobile.jpg। হ্যাঁ, জি স্যার। ফোল্ডার দিলে ফোল্ডারের নাম, ফোল্ডারের ভিতরে মোবাইল নামক .jpg এক্সটেনশনের এই ছবিটা আছে, এটা বোঝাতে হবে। তাহলে এখন দেখেন আমরা শুধু মার্কআপ গুলো লিখে যাচ্ছি, এখনো কোনো ডিভ এর উইথ হাইট কিছুই দিই নাই, নামটা লিখছি। তাহলে ছবিটাও চলে আসছে, এটা অনেক বড় উইথ নিয়ে নিছে। তো ইমেজ উইথ না দিয়ে বলবেন পিক্সেল, ধরেন ফর এক্সাম্পল 400 পিক্সেল। আর যদি আমরা ডিভের পরিমাপ নিতাম তাহলে কিন্তু উইথ হাইট 100% দিলে আর কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত যেহেতু উইথ হাইট দিই নাই, এটা বড় করে আসছে। তাহলে দেখেন ওই ডিভের কি অনুসারে, নিয়ম অনুসারে একটা নিচে একটা চলে আসছে। এটাকে আমরা ওই আগের মতো প্লট লেফট করে এগুলাকে আমরা নিয়ে আসবো। এখন আমরা সিএসএস এ যাই। স্যার পিক্সেল লেখেন নাই তো? না, উইথ অ্যাট্রিবিউট দিলে তখন পিক্সেল লিখতে হয় না, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে লিখলে তখন পিক্সেল লিখতে হয়। জাস্ট উইথ লিখলে, যদি শুধু উইথ দেখেন তখন 400 মানে 400 পিক্সেল, 500 মানে 500 পিক্সেল, এভাবে লিখতে হবে। বুঝছেন? কারণ আমরা সিএসএস একটু যাই, মার্কআপে তো মোটামুটি দেখালাম, মার্কআপে জিনিসগুলো আসছে ঠিক মতো। প্রথমে আপনি ঘাবড়াবেন না যে এটা কেন এভাবে আসছে। প্রথমে আপনি মনে করতে হবে আপনার মার্কআপ ঠিক আছে, সিএসএস করা কোনো সমস্যা না, মার্কআপ ঠিক আছে, এগুলোকে একটু ওইদিকে নিয়ে আসলে এগুলো হবে, মার্কআপ ওকে। এখন আমরা সিএসএস এ যাই, আমাদের ক্লাসকে ধরতে হবে। আমরা কাকে নিয়ে কাজ করবো, লেফট ওয়ান রাইট ওয়ান। ওয়ানেও কিছু কাজ করতে পারি পরবর্তীতে যদি প্রয়োজন হয়। আমরা লেফট ওয়ান এবং রাইট ওয়ানে কিছু কাজ করবো, সেজন্য আমাদের এখানে আগে সিএসএস পরে এটা হচ্ছে
রাইট ওয়ানের জন্য। তো দুইটাতে সর্বপ্রথম একটা উইথ দিয়ে দিবেন, অর্ধেক অর্ধেক 50% করে দিবেন, আর যদি পরবর্তীতে প্যাডিং এর সমস্যা হয় আপাতত 45% করে দেন। আর একটা হাইট দিয়ে দেন, হাইট না দিলেও সমস্যা নাই, এটা পরবর্তীতে যদি সমস্যা হয় তখন দিবেন। উইথ জাস্ট অনলি উইথ দিবেন, মানে যেটা দরকার নেই সেটা আপাতত দেওয়ার দরকার নেই, একটা দিয়ে দিবেন। আর প্লট লেফট অবশ্যই বলতে হবে যাতে এটা পরে করে আসে, পুরো আগের মতো করে দিয়ে দিবেন। প্লট লেফট টপ প্লট লেফট। তাহলে দেখেন পাশাপাশি চলে আসছে, কোনো সমস্যা নাই। আর এখন যদি আপনি ওই ইমেজটাকে 100% বলেন তাহলে মনে হয় কোনো সমস্যা হবে না। আমরা যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটা কোথায়, লেফট রাইট ওয়ান, এখানে উইথ সমান, যেহেতু এখন ও 45% জায়গার মধ্যেও 100% জায়গাটা দখল করতে হবে। ওর যে লিমিটেড জায়গা আছে সেই জায়গার মধ্যে কিন্তু ও এটা দখল করবে। ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের এখন কি কি কাজ করতে হবে? এই লেখাটা তো অনেক বড়, ইজি অ্যান্ড সিকিউর অ্যাক্সেস। দেখেন আমরা সর্বোচ্চ বড় যে বড় লেখাটা H1 দিয়ে দিছি, তারপরেও কিন্তু এত বড় হয় নাই। তাহলে এখন কি করতে পারি বলেন তো? লেখাটাকে বড় করার জন্য কি করা যায়? কারো কোনো ধারণা আছে? স্যার বোল্ড করে দেন স্যার। হ্যাঁ, বোল্ড 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 করলে তো এত বড় হবে না, এটা জাস্ট একটু লেখাগুলো একটু মোটা হবে। এত বড় কিভাবে হবে? স্যার ফন্ট সাইজ দেওয়া যায়। স্যার ওই ফন্ট সাইজ লাইন ব্রেক দিয়ে স্যার লাইন ব্রেক দিলে লাইন হাইট দিলে লাইন নিচে ব্রেক নামবে। দিয়ে দিলে মনে হয় হবে না, লাইন ব্রেক দিলে তো একটা থেকে একটা স্পেসিং হবে যায়, মানে এটার দূরত্ব হবে, কিন্তু ফন্ট তো আর এত বড় হবে না। আর H1 এ ফন্ট সাইজ দিলে চলে আসবে এটা। এই যে ফারহানা বলতেছে H1 এ আমরা যদি ফন্ট সাইজ দিয়ে দিই তাহলে হবে। এই কথাটা বের করতে অনেক কষ্ট হচ্ছে সবার থেকে, একদম সিম্পল কথা। H1 এ আপনি কি বলবেন? স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ফন্ট সাইজ দিলে চলে আসবে এটা। ফর एग्जांपल আমি 22 পিক্সেল আপাতত দিয়ে দেখি। তার আর একটু বেশি দেন, 25 28 দেন। 28 স্যার H1 এর এমনিতেও বড় থাকে, ওই জন্য এটা মিল খায় না। আপনি 40-50 দেন, দেখবেন এমনিতে বড় হয়ে গেছে। 50 দিব না, 40 দিলাম। H1 ফন্ট সাইজ 40 পিক্সেল দিলাম। এই যে এখন বড় হয়েছে 40 পিক্সেল। আমরা এখানে লেগে গেছে, একটু প্যাডিং দিয়ে আসি তাহলে মনে হয় ভালো হবে। ডিপ লেফট এর কোথায়, লেফট ওয়ান কোথায়, লেফট ওয়ানে প্যাডিং আপনি বলতে পারেন শুধুমাত্র লাস্ট বামের থেকে প্যাডিং আসতে হবে, তাহলে প্যাডিং লেফট নামে একটা কথা আছে, প্যাডিং লেফট 30 পিক্সেল। ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে, আরো বেশি দিতে পারেন। প্যাডিং লেফট দিলাম 60 পিক্সেল। ঠিক আছে, তো এখানে তো আরো বড় দেন 60, দেখেন 80 পিক্সেল যদি দেন, এটা না, এটা
আচ্ছা, তাহলে এভাবে করে আপনি বাড়াতে পারেন। তো বাড়াতে বাড়াতে আপনি কত বাড়াবেন, 100 200 এভাবে? কিন্তু এভাবে করবেন না। আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাবো। এটা জাস্ট আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে কিভাবে আপনি ফন্ট সাইজটা বাড়াতে পারেন। তো ধরেন দেখেন 100 করলেও দেখেন তো মানে রিমার্কেবলি চেঞ্জটা কিন্তু হচ্ছে না এটার মতো করে। আপনারা নতুন একটা ফন্ট সাইজ আজকে থেকে জানেন, সেটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, আমরা 120 কোথায় স্যার দিয়েছি? এইটাকে 120 দিলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, আমি দিয়েছি এখানে না, জি স্যার। লেফট দিয়েছি এখানে। আমি তো কি করতেছি, এটা দিতে হবে এখানে না। আপনি এখানে যদি 80 দেন, আমি চিন্তা করতেছি কি এটা চেঞ্জ হচ্ছে না কেন, এটা দেওয়ার কথা এখানে। আশি দিয়ে দেওয়ার কারণে এটা অনেক বড় হয়ে গেছে। উপরে 60 দিয়ে দেখেন, এভাবে করে দিতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা করে দিলেই ভালো। যাক, এটা এটা মতো হয়েছে। তারপরেও কিন্তু আবার দেখেন এই লেখাটা একটু চিকন করে আসতেছে, আপনার H1 দেওয়ার কারণে এটা একটু মোটা করে আসতেছে। তাহলে এই যে সমস্যা, তাহলে এখন এটাকে আপনি এই সমস্যাটা রিমুভ করার জন্য আপনি যদি H1 থেকে এটা বেশি আসতেছে, আপনি এটাকে P বানাই দেন। এটাকে আপনি বলেন যে এখন এটা বড় হবে। এটা এখন P বানিয়ে দিয়ে যদি P এর মধ্যে যদি 60% বলেন, তাহলে দেখেন ওই ধরনের করে মোটা করে আসবে না, অনেকটা এটার সাথে মিলে যাচ্ছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটাই হবে আপনার। তারপরে প্যাডিং যেখানে ছিল একটু যদি বাড়িয়ে দেন তাহলে আর একটু ব্রেক হবে। এভাবে করে করে দেখবেন। একদম এক্স্যাক্টলি এটাতে আমাদের এখানে ব্রেকটা হয়েছে সিকিউরের পরে, এখানেও ব্রেকটা হয়েছে সিকিউরের পরে। এভাবে দিতে দিতে এভাবে করে আসছে। তাহলে একটা সেকশনে আমরা কি করলাম, এটা করে ফেললাম। তারপর নিচে একটা কাজ আছে কি, ও আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম এই ফাঁকিটাও বলে ফেলি। আমরা যেভাবে করে দিছি যে স্টাইল সমান ফন্ট সাইজ 60 পিক্সেল। তো এই 60 পিক্সেলে অনেক সময় আপনি যদি কোনো সময় এই পেজটাকে রেসপন্সিভ করতে যান, কখনো হয়তো এই রেসপন্সিভে, আমরা তো তখন রেসপন্সিভ করি না, এটাতে এখন রেসপন্সিভই হবে। কিন্তু এই ধরনের ফন্ট বড় সাইজ 80 পিক্সেল 100 পিক্সেল এই সমস্যাটা করে। ঠিক আছে, আপনি কি করলেন, এখন এখানে 100 পিক্সেল দিয়ে দিলেন বা 80 পিক্সেল দিয়ে দিলেন, রেসপন্সিভের ক্ষেত্রে এটা সমস্যা করে। এই সমস্যাটাকে দূর করার জন্য আপনারা নিউ একটা ফন্ট সাইজ দিবেন এখানে। এটা পিক্সেল না, এটাতে আপনাকে দিতে হবে VW। VW মানে ভিউ পোর্ট উইথ, মানে পার্সেন্টেজ হিসাবে এটা আসবে। তো ভিউ পোর্ট উইথে 1 থেকে 5 এর মধ্যে বা 10 এর মধ্যে আপনি দিবেন। আপনি যদি এটাকে দেন যে 4 ভিউ পোর্ট উইথ, তাহলে দেখেন কতটুকু হয়। হ্যাঁ, আমি দিলাম কি ফন্ট সাইজ 4 VW। VW মানে ভিউ পোর্ট উইথ। এটা একটা অ্যাডভান্সের কথা বলে ফেললাম। আমাদের ফাইলটা হচ্ছে এটা। দেন 4 VW টা দেওয়াতেও কিন্তু অনেক বড় একটা কি আসছে, ফন্ট লাইন আছে। আপনাকে ওইভাবে কিন্তু কি দিতে হয় নাই, 80 পিক্সেল 70 পিক্সেল এভাবে করে দিতে হয় নাই। এবং লেখাটাও দেখেন, আমি যখন ছোট করতেছি লেখাটাও কিন্তু স্কেল করে ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? জি স্যার। আগে কিন্তু দেখেন লেখাটা স্কেল করে মোবাইলের মতো করে ছোট করে নিচ্ছে, কিন্তু আপনি আগে যখন দিতেন দেখেন পার্থক্যটা দেখেন। আগে ছিল 60 পিক্সেল, এখন দেখেন শুধু ফন্টটা খেয়াল করেন, যেমন ইজি এন্ড সিকিউর এভাবে করে হয়ে গেছে। তাহলে পার্থক্যটা বুঝতে পারতেছেন যে VW যে ফন্ট সাইজটা আছে এটা রেসপন্সিভের জন্য খুবই উপকারী। তাহলে আপনারা কি করবেন, ওই বড় ফন্ট সাইজের ক্ষেত্রে এটাই দিবেন, পিক্সেল না দিয়ে 4 বা 5 দিলে আর একটু বড় হবে VW। এই কথাটা মনে রাখবেন, 1 VW এভাবে করে করে 2 বা 4 5 এভাবে করে আপনি দিয়ে দিয়ে দেখবেন। ঠিক আছে, এখন ঠিক আছে।
তাহলে একটা সেকশন আমাদের শেষ। তাহলে এইভাবে কি আপনারা আচ্ছা নিচের এই লেখাটা লিখবেন। নিচে এখন কি আছে শেয়ার এন্ড লেখাটা একটু ফন্ট কালার কি আছে গ্রে করে আছে, এগুলো ফন্ট কালার গ্রে করে দিবেন। লেখাটা এভাবে করে আছে। স্যার এখানে তো লেখাটাকে অনেক গাঢ় মনে হচ্ছে, ব্ল্যাক যে লেখাটা ওইটা, আর ওখানে অতটা গাঢ় না। অতটা গাঢ় না, তাহলে আপনি কি করবেন হয়তো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিবেন। আর যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে না চান তাহলে এখানে একটা কালার দিয়ে দিবেন, যে কালার মানে এটা কি H1 আছে, আচ্ছা এখন H1 হয়ে গেছে, আমরা তো কি দিয়ে করছিলাম আর এখানে হবে কি শুধু পিতে থাকা অবস্থায় কি অবস্থা দেখি। এখন ঠিক আছে। তারপরে যদি একটু 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 ধূসর করতে চান তাহলে আপনাকে একটু করে কালার নিয়ে একটু করে গবেষণা করতে হবে। কালোর মধ্যে যে কত ধরনের কালো আছে, যেমন ধরেন আমি বলি, এখানে বললেন যে কালার আপনি ব্ল্যাক বলতে পারেন, কিন্তু ব্ল্যাক এর চেয়ে একটু ধূসর ব্ল্যাক, সেটা আপনি যদি হেক্সাডেসিমাল কোড দিয়ে দেন, কিন্তু আমি এমনি বলতে চাচ্ছি না, যেটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি যদি 19 থেকে শুরু হবে, 29 দিলে একটু ধূসর হবে, 39 দিলে একটু ধূসর হবে, 49 এভাবে করতে করতে গ্রের দিকে যাবে, মানে কালোর ঝাপসা রূপটা হচ্ছে গ্রে কালারটা। আপনি যদি বলেন যে এখানে 29 29 29 ছয়টা এটা বললেন, দেখবেন ব্ল্যাক থেকে একটু গ্রের দিকে এটা যাবে। আমাদের ফাইল কোনটা, এটা এই যে একটু ধূসর হয়ে গেছে, এটা খেয়াল করতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আপনি এটাকে 29 না বলে যদি একটু বেশি বাড়াই দেন, এটা বলেন যে 79 ছয়টা দিলাম 79 79 79, তাহলে দেখবেন এখন গ্রের মতো হয়ে যাবে। ঠিক আছে, এই যে কালারটা কমে যাচ্ছে। তাহলে এইভাবে কালো কালারটাকে ডিম লাইট করতে পারেন। আমরা এটাকে 29 হিসেবে রাখি। এই যে সূক্ষ্ম বিষয়গুলো, হ্যাঁ 6টা লেটার নিতে হবে। লেটার মানে এগুলো কি মানে স্যার এগুলো কি কালার কোড নাকি নির্দিষ্ট কালার কোড? হ্যাঁ কালার কোড, হ্যাঁ হেক্সাডেসিমাল। আমরা যে সিএসএস কালার দেখছিলাম এখানে কোথায় যেন, সিএসএস কালারের নামের এগেইনস্টে কিছু হেক্সাডেসিমাল কোড আছে। যেমন এই যে ভায়োলেট, এটার হেক্সাডেসিমাল রূপ হচ্ছে এটা দিলেও যা আসবে, ভায়োলেট দিলেও তা আসবে, আরজিবি দিলেও তা একই সেম রেজাল্ট আসবে। কিন্তু অনেক সময় বিভিন্ন পারপাসে আপনি নাম না দিয়ে এক্স্যাক্টলি কিভাবে করে, যেমন নাম তো হচ্ছে সীমিত লিমিটেড। যেমন আমি বলি গ্রে কালারগুলো কোথায় আছে, এখানে তালিকাতে। যারা ফটোশপ নিয়ে কাজ করবেন তারা ভালো বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন এই ডিম গ্রে, এটা সৃষ্টি হয়েছে 6969 দিয়ে। আবার এই যে কোডগুলা, এগুলো মুখস্থ করা তো সম্ভব না, আপনি এইভাবে করে দিবেন। যেমন ব্ল্যাক হচ্ছে পিওর ব্ল্যাক হচ্ছে 6টা 0 দিলে পিওর ব্ল্যাকটা আসবে। এইভাবে করে আপনি একটু গবেষণা করবেন যে কালারগুলা, আর এখান থেকেও নিতে পারেন মনে না থাকে, কিন্তু 1 থেকে 9 এভাবে করে করে কমতে থাকবে, এটাই আর কি। আমরা এটা দিলাম। আচ্ছা, তারপরে এটার যে সেকশনটা আমাদের লেফটের যে সেকশনটা, এটাকে যদি একটু কমায় দেন 42%, তাহলে মানে একটু ছোট হয়ে আসবে। একটু ছোট হয়ে আসছে, ঠিক আছে, এখন ঠিক আছে, যে বড় মনে হচ্ছে না, এটির মতো মনে হচ্ছে। আর এখানে কিন্তু কি আছে আমাদের গো টু ড্রাইভের সাথে সিফাত ভাই কি বলতেছে একটু শুনি। আচ্ছা, যাই হোক, তাহলে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। এখানে দেখেন এইখানে একটা স্পেস হয়ে গেছে, ইজি এন্ড সিকিউর গুগল ড্রাইভ থেকে এখানে পর্যন্ত একটা স্পেস,
আবার গো টু ড্রাইভের নিচ থেকে মোবাইল যেখানে পর্যন্ত একটা কিন্তু কি স্পেস আছে, এই যে আপনি মার্জিন টপ বলে দিলে হচ্ছে। কাকে বলবেন মার্জিন টপ? মার্জিন টপ কাকে বলবেন? এখানে ওকে বলতে হবে, ইজি এন্ড সিকিউর ওকে বলতে হবে, আর এখানে ইমেজ কে বলতে পারেন। তো অথবা লেফট ওয়ানে যদি আপনি লাইন হাইট বলেন তাও হবে। এখানে একই কথাকে দুইভাবে বলা যায়, লাইন হাইট। এখানে আপনি বললেন 3, অনলি 3 বলে দেখি কি অবস্থা হয়। আচ্ছা 3 বললে তো সবগুলো লেখার মাঝখানে আবার কি হয়ে যাবে? সবগুলো লেখার লাইন হাইট বলে কথা বলার সাথে সাথে সবগুলোর ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে, তখন এটা দেওয়া যাবে না লাইন হাইট। হ্যাঁ, আপনাকে বলতে হবে লেফট ওয়ান, এটা মার্জিন টপ, মার্জিন টপ 100 পিক্সেল আপাতত বললাম। আর রাইট ওয়ান এটাও আপাতত এরকম করে দেন, বা একটু কম ছিল এটাতে মেবি। এটা কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে এখান থেকে দেখি। ইজি এন্ড সিকিউর এটাতে একটু বেশি আছে, আর ইমেজটাতে একটু কম আছে, 20 পিক্সেল কমাই দিলে হবে। আর এটা আছে কত, 80। তাহলে এটা হচ্ছে মার্জিন টপ দিয়ে দিলাম। আমাদের পেজ কোনটা বুঝতে পারছি না, যেটা তাহলে মার্জিন টপ দিয়ে দিলাম। এটার মতো করে একটা স্পেস এখানে হয়ে গেল, আর এদিকেও কম আছে, সেজন্য এদিকে আমি 20% করে দিলাম। তাহলে একটা সেকশন শেষ, সেকশন শেষ। এভাবে দ্বিতীয় সেকশনে এভাবে করতে হবে একই রকম। এখন কি আমাকে দেখাইতে হবে না আপনারা পারবেন? না স্যার দেখাই দিতে হবে। আইকনের সাথে প্যাডিংটা দিতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আইকনটা না। আচ্ছা এখানে মেইন পেজে আইকনটা কোথায় আছে? নেক্সট এই যে সেকেন্ডটাতেই তো হইতো। আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা তো সেকেন্ডটাও এটা করে স্যার ফেলি। আসতেছে, তবে এটা যে লেখার উপরে, ওই লেখার উপরে উঠতেছে না। আচ্ছা আমি দেখি, দাঁড়ান তাহলে খুব দ্রুত এটা করে ফেলি। সেকেন্ড সেকশন, আমরা এখন সেকশন 2 তে যাই, তাই না? সেকশন 2 তে আমরা শেয়ার নামক এই ইমেজটা দিব, আর এখানে ক্লাউড নেটওয়ার্কটা দিব। সেকশন 2 আমাদের মার্কআপ শেষ। সেকশন 2 এটার ভিতরে আমরা সেম দুইটা ডিপ করে ফেলবো। সেই দুইটা ডিপ কাজ সমান, এটার নাম কি দিব? লেফট কি দিব বলুন তো? লেফট টু। এটা ক্লোজ করব। আর এর ভিতরে বাকি যে ডিপটা আছে ওটার নাম কি দিব? সিফাত ভাইয়া কি বলতেছে? আমাদের পরীক্ষা। সিফাত ভাই কি বলতেছে? আপনাকে 100 টাকা পুরস্কার দিয়েছে সেটা বলছে। আপনি শুনছেন? মেসেজে দেখছি আমি এখন। ও মেসেজে দিছে। আপনারা একজন উইনার হয়েছেন না? কে সেটা ছিল? ফারহানা আপু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারহানা উইন হয়েছে। আপনাদেরকে যে কাজটা দিছিলাম আমরা গত ক্লাসে বলছিলাম তারটাই একটু মোটামুটি আমরা দিচ্ছে পারফেক্ট ভাবে হয়েছিল। তো বাকিরাও এখন মেসেজটা দেখলাম, ভাবছি পরীক্ষা নিবে আবার। হ্যাঁ আবার নিব, একটা তো শেষ হয়েছে, নেক্সটটা নিব। তাহলে ফারহানাকে টপ দিয়ে এখন নেক্সটে কে হবে বিজয়ী সেটা চিন্তা করেন। তার নেক্সটে মেবি ইরশাদ কালাম, না হলে ঐশী আপু, এই দুইজন থেকে যে কোনো একজন হবে, এটা আমি শিওর। জুমান ভাইয়া হতে পারে, উনি কিন্তু ফাঁকিবাজি করে না হলে ভালো। জুমান ভাইয়া তো দিচ্ছে না। 100 টাকার কথা আগে বললে তো আরো ভালো করে। শাহরিয়া ভাইয়া জুমান ভাইয়া কিন্তু ভালো কাজ পারে, কিন্তু ওনারা দেখায় না আর কি জিনিসটা। হ্যাঁ দেখায় না। থ্যাংক ইউ, এরকম বলে বলে উৎসাহিত দাও। না আপনারা পারেন পারেন সেটা আমরা জানি। তাহলে দেখেন আমরা সেকশন 2 এর ভিতরে আবার ডিটেইল করে ফেললাম। বিজয় ঘোষণা করে দেন, ওখান থেকে পাবে। আপনাকে করতাম আগে থেকে না? জি স্যার, আপনি ওখানে সমস্যা নাই।
ঠিক আছে। হ্যাঁ স্যারকে আপনাকে 50% দিয়ে দাও। 50 না 20 দিব? প্রশ্নপত্র ফাঁস করলে তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করে দিতে হবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে সেকশন 2 এর মধ্যে দুইটা ডিপ, ফার্স্ট সমান লেফট 2 আর এটা হচ্ছে রাইটের 2, মানে 2 এর রাইট আর কি। হ্যাঁ এটা হবে লেফট 2 এর মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, তো এখানে একটা ইমেজ লাগাই দিই। আর ইমেজটা আমি সেভ করছিলাম কি দিয়ে যেন, শেয়ার দিয়ে মেবি, তো দেখে আসি। ইমেজটা সেভ করছিলাম, share.jpg হবে। আর রাইট সেকশনে আছে ক্লাউড নেটিভ কোলাবোরেশন অ্যাপস, এই কথাগুলো। তাহলে এটা কোথায় যাবে, রাইট 2 তে যাবে না? এই ভিতর দিলাম। আর এখানে আমরা বলেছিলাম কি বলেন তো, স্টাইল সমান কি হবে? সব একই রকম বলেন তো, কারো কি মুখস্থ আছে? ইতে কি করছিলাম? এজ ফন্ট না, এজ না, ফন্ট আমরা পি সাইজ। হ্যাঁ ফন্ট সাইজ সবাই বলে যাচ্ছে। ফন্ট সাইজ কি হবে, কত? 4 VW না স্যার, এটা 2 দেন, এটা বেশি বড় হয়ে যাবে। 5 বিট 2 দেন। 4 দিয়ে আপাতত দেখি, পরে কমাবো। 4 VWBC আর ING। আর লেফট 2 এবং রাইট 2 তে একটু আমরা কি করি, CSS করি। আমি যেটা লেফট 2 আর একটা আছে আমাদের রাইট 2 না? তাহলে এগুলোর মতো সেম উইথ, এগুলো কপি করে দিই। আর রাইট 1 এ তো এখানে মার্জিন এত লাগবে না, মার্জিন যদি প্রয়োজন হয় তখন মার্জিনটা দিব। জাস্ট আমরা এটা রাখি। তো একই সেম উইথ রাখলাম, ফ্লোট লেফট এগুলা করলাম। এখন আমাদের তাহলে সিএসএস এ কাজ শেষ, মার্কআপে কাজ শেষ। এখন দেখি কি ছিল আমাদের ফাইল। তাহলে রাইট 2 তে, আচ্ছা এখানে বেশি নেমে গেছে, কারণ কি? কি কারণ হতে পারে? আর আমারও এমন হয়েছিল প্যাডিং এর জন্য, পরে আমি কি করছি, ইনলাইন সিএসএস করে ফেলছি এইগুলোর ভিতরে। আচ্ছা দাঁড়ান, পরে তো পিটা কি ঝামেলা করতেছে, এটা একটু দেখি। আচ্ছা ওই একটা পি ছিল যে, ওই পিটা ঝামেলা করতেছিল, ঠিক আছে, ওই পিটাকে এখন আপাতত বাদ দিলাম। তাহলে রাইট সেকশনে কি করলাম, এটা নিয়ে আসলাম। মানে একই জিনিসের বিপরীত দিক, লেখাটা এদিকে আর এখানে লেখাটা এদিকে, ছবিটা এদিকে। কারণ আপনি যেটা বলতেছেন, এই যে এই আইকনটা দিয়ে দেখি, পিপল, এই আইকনটা আমি সেভ করছিলাম, এই আইকনটা দিব ক্লাউড নেটিভের উপরে। মার্কআপ কোথায়? আইকনটা দিব ক্লাউড নেটিভ, যে লেখাটা আছে এটার উপরে দিতে হবে আইকনটা।
না আগে আইকন হবে তারপরে লেখা হবে, এটাই তো? জি স্যার। হ্যাঁ, এই ক্লাউড নেটিভটা পি তে আছে। প্রথম ডিপ টুর রাইট টুর প্রথম এলিমেন্ট হবে আইকন, তাহলে img images স্ল্যাশ আমি নাম দিয়েছিলাম পিপল, আর এটার এক্সটেনশন হচ্ছে svg, মেবি jpg না মনে হয়, এটা svg। ঠিক আছে, এটা করে দিলাম। এখন দেখি কোনো উইথ হাইট কিছু দিলাম না। এখন দেখি এই যে আসছে, তো কোনো সমস্যা তো হচ্ছে না, এটা আসছে। ঠিক আছে স্যার? জি স্যার। তাহলে এখান থেকে একটু স্পেস কমাতে হবে আর কি। আমাদের এখানে কি আছে, ওই একটা সেকশন থেকে, আচ্ছা উপরেও তো একটা স্পেস আছে। এখন মার্জিন গুলো সুন্দর করে দিয়ে দিই। এখানে যে মার্জিন গুলো বলছিলাম, যে মার্জিন টপ রাইট টুতে এবং লেফট টুতে, এত বেশি মার্জিন এখানে দিব না, বেশি মার্জিন না, 60 পিক্সেল, এখানেও 60, একটার সাথে একটা লেগে আছে তো, ওটাকে 60 পিক্সেল মার্জিন টপ থেকে দিলাম। তাহলে এখন কিন্তু একটু দেখতে ভালো লাগতেছে। তাহলে আমি কিন্তু দুইটা করে ফেললাম। আপনি বলছেন যেটা দিয়ে অনেক ঝামেলা হচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, আপনি জাস্ট ওই ক্লাউড নেটিভ এটার উপরে দিয়ে দিলেন, এটা হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের, আচ্ছা এখন যে ফাইনাল যে কাজটা আমি করে শেষ করবো ক্লাসটা, সেটা হচ্ছে এই যে বারটা তো এখানে ফিক্সড আছে, উপরে যে দুইটা বার ওইটা তো ফিক্সড আছে, আমাদের এখানে কিন্তু ফিক্সড নাই। এখন ওই দুইটাতে একটু কাজ করি, এর বাকিগুলো আপনাদের জন্য থাকলো। নেক্সটে আপনারা আমাকে ওই থার্ড ফোর্থ সেকশন সহ করে আমাকে দেখাবেন। আপনাদের জন্য কাজ থাকলো 4টা সেকশন একসাথে করে আমাকে দেওয়া। এখানে কয়টা আছে, 1 2 3 4, অ্যাটলিস্ট 4টা সেকশন আমাকে করে দিবেন। আর আমি আজকে শুধু এখন ওই ফিক্সড বারটা দেখাচ্ছি। এখন দেখেন আমার না এখানে একটা কোশ্চেন আছে। এই যে ওরা যে ফিক্সড বার করছে, ওদের এখানে দেখেন স্যার একটা বর্ডার রেডি হইছে হেডারের নিচে, ফিক্সড বার ছাড়া। এমনিতে নিচে আসেন, একদম উপরে যান, হ্যাঁ দেখেন ওদের একটা ফিক্সড বার এমনিতেই থাকতেছে নিচে লাইন হাইটের মতো। আচ্ছা, একটা বর্ডার রেডি হইছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা যখন আমি আপনাদেরকে সিএসএস এর বক্স শ্যাডো বর্ডার নিয়ে আরো অনেকগুলা ক্লাস আছে, আমরা শুধু বর্ডার একটা যেটা আপনাদেরকে বলছি, বর্ডার নিয়ে আরো অনেক কিছু আছে সেখানে দেখাবো। ঠিক আছে, ওইটা ওই সময়ের জন্য রাখবেন। আচ্ছা, এখন আমি ফিক্সড বারটা আগে দেখাই। হ্যাঁ, ফিক্সড বারটা দেখাই। তো আমাদের যে ফিক্সড বার সেটা কোন ক্লাসে কি নামে আছে আমরা একটু দেখে আসি। মার্কআপে আমরা বলছিলাম, এখানে মার্কআপে দেখি, হেডার, এটা হচ্ছে ন্যাব। তো আমরা এই দুইটাকে প্রথমে একটা গ্রুপ করে ফেলবো। এখন ন্যাব আলাদা আছে, হেডার আলাদা আছে। দুইটাকে একই সাথে আচরণ করানোর জন্য এখানে দেখেন দুইটা একই সাথে আচরণ করতেছে। তাহলে দুইটাকে একই সাথে আচরণ করার জন্য উপরে হেডার এবং ন্যাব এই দুইটাকে আমি একটা গ্রুপে বেঁধে ফেলবো। গ্রুপে বাঁধার নিয়ম হচ্ছে এখানে আমি একটা ডিপ দিয়ে বেঁধে ফেলতে পারি, হেডার এবং ন্যাব। তাহলে ন্যাব শেষ হয়েছে, এখানে ডিপটা শেষ হবে। আর ডিপটা শুরু হয়েছে হেডারের উপরে, এখানে না? আর এটা একটা ক্লাস নাম দেব যাতে সিএসএস করতে পারে। ক্লাস সমান, এটার নাম দেব হচ্ছে ফিক্সড বার। ঠিক আছে, এটার নাম কি? ফিক্সড বার। তাহলে এখন দেখেন ফিক্সড বার ডিভের ভিতরে ন্যাবও আছে, হেডারও আছে। তার ভিতরে ফিক্সড বারের ভিতরে এই ফিক্সড বারকে আমি এখন সিএসএস এ বলবো। কপি করলাম, এটা সবার আগে আছে, ওর সিএসএস টা সবার আগে করি। ফিক্সড বার সিএসএস এর একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে পজিশন ফিক্সড। এখানে কয়েকটা প্রপার্টি ইউজ করতে হবে, একটা দিলে শুধু পজিশন আসবে না,
পজিশন ফিক্স বলার পর দেখেন এখন ঘটনা উল্টাপাল্টা হয়ে যাবে সম্পূর্ণ। পজিশন ফিক্স বললাম, দেখেন পজিশন ফিক্স হয়েছে কিন্তু এটা আবার অর্ধেক হয়ে গেছে না? হ্যাঁ স্যার, বারটা অর্ধেক উপর হয়ে গেছে। থেকে। তাহলে বলবেন উইথ, যাতে 100% থাকে। এখন বলবেন উইথ। কাকে বলতেছি? পজিশন ফিক্স বার নামক সেই ক্লাসটাকে। উইথ 100%। এটা এখন অর্ধেক ছিল, উইথ 100% বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এর যে নিজস্ব ওয়েব পেজটা আছে ওইখানে যে আপনার এইভাবে গ্লাস আপনার ফিক্সড বারটা দিছে না, তো এখন ওইটাতে তো ওই গ্লাস বারটাতে তো এক্সট্রা আলাদা একটা কালার আসে, ওইটা কিভাবে দিছে? গ্লাস বার, এই যে আপনি যে আপনার ন্যাপ বারটা এখন একটা আয়নার মতো আসছে না? হ্যাঁ, ওই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এ তো ওই আয়নাটা মানে একটা নিজস্ব একটা কালার ছিল। আচ্ছা, আমাদের ন্যাপ বার কি কোনো কালার আছে? নাই, ওইটা কোনো কালার ছাড়া। আচ্ছা, ন্যাপ একটা কালার দিয়ে দিই। কালার দিলে স্যার ওইটা ওইরকম আসবে না। আচ্ছা দেখি আমি ন্যাবে, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড আছে, উপরে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আমি দিলাম যে হোয়াইটের হালকা একটা কালার দিলাম, বা দিলাম যে যেটা দিলাম স্নো কালারটা দিলাম। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এটা চলে গেছে। তো এটা তো আমার এখানে কোনো প্রবলেম হয় নাই। আপনারা আপনাদের কাজ করতে গিয়ে আপনাদের একটা প্রবলেম হতে পারে, সেই জন্য যখনই ফিক্স কোনো একটা পজিশন ফিক্স করবেন এবং সেই পজিশনটাকে আপনি কোথায় দেখাতে চাচ্ছেন, আমি দেখাতে চাচ্ছি উপরে, তো আপনি এখানে বলবেন যে টপ, বলে দিবেন 0, এই কথাটা বলে দিবেন। টপে দেখাচ্ছে। পজিশন নিয়ে আপনাদেরকে আরো ক্লাস দেখাবো, অনেকগুলো বিষয় আছে পজিশন ঝামেলার বিষয়, এটা বলে দিবেন। তাহলে আর কোনো সমস্যা করবেন। আমারটা তো এমনি সমস্যা করেনি, তারপর আমি এটা দিয়ে দিয়েছি, আপনাদের এটা সমস্যা করতে পারে। তাহলে পজিশন নিয়ে যখন কাজ করবেন আপাতত এই তিনটা প্রপার্টি সিএসএস দিয়ে দিবেন। পজিশন ফিক্সড, টপ 0, এটা হচ্ছে উইথ 100%। আমি এটাকে যদি বলতাম বটম 0 তাহলে কি হতো দেখেন, এটা নিচে নেমে যেত। ঠিক আছে? নিচে নেমে ওইগুলো স্ক্রল হতো বাকিগুলো। আর আমরা যাচ্ছি বারটা কোথায় হবে, টপে হবে, সেজন্য আমরা দিচ্ছি কি টপে। টপে থাকবে 0 মানে ওখানে থাকবে, টপে 0 হিসেবে থাকবে, ওখানে থাকবে। এই তিনটা জিনিস আপনারা দেখছেন। তার আজকের ক্লাসে আমরা যতটুকু দেখালাম, আপনাদের এই ধরনের গুগল ড্রাইভের হুবহু এই ধরনের পেজ করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। দেখেন আমরা কিভাবে আমরা কি বলে ডিফারেন্সিয়েট করা কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আমরা আস্তে আস্তে এটার কাছাকাছি চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আপনাদের জন্য কাজ থাকলো। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা এগুলো পড়ে জমা দেন, যারা দিচ্ছেন না তাদেরকে বলেন দেন। স্যার পুরো কোডিংটা একটু স্ক্রিনশট নেই। আচ্ছা, কেন কোডিং স্ক্রিনশট নিলে তো আপনার না স্যার, আমার মাথা নষ্ট হয়ে যায় এগুলো করতে গেলে, তখন বুঝতে হয়। তাহলে প্রথম থেকে হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ স্যার, একটু নিচের দিকে, একটু নিচের দিকে নামান। তারপর হচ্ছে সেকশন, এটা শুরু হয়েছে। হ্যাঁ স্যার, একটু নিচে। এই সেকশন 1টা নেন, তারপর হ্যাঁ স্যার, হচ্ছে সবাই নেন, তারপর হচ্ছে সেকশন 2টা নেন। হ্যাঁ স্যার নিছি। তারপরে সিএসএস টা ইন্টারনালি করেন আর এক্সটারনালি করেন, এভাবে নেন। স্যার প্রথম থেকে। হ্যাঁ স্যার, একটু নিচে। স্যার নিচে, একটু নিচে স্যার। হ্যাঁ স্যার নিচে। তাহলে আপনারা
আমি যে করেছি একদম হুবহু আমার মতো করতে হবে বা ওয়েব এটার মতো করতে হবে তা না, আপনারা কিন্তু ভিন্ন কিছু ক্রিয়েটিভিটি এখানে নিয়ে আসতে পারেন, অন্যরকম ভাবে এটাকে করতে চেষ্টা করবেন আপনারা করার সময়। একই ধরনের হুবহু নিলে মনে করবো যে আপনারা এখানে কোডিং গুলো দেখে দেখে করে ফেলছেন। তার মোবাইল থেকে করলে তো আইকন গুলা লাগানো যাবে না মনে হয়। মোবাইল থেকে করলে তাও তো একটা কথা। মোবাইল থেকে করলে আপাতত আইকন গুলো বাদ দিয়ে করবেন। যদি মোবাইল দিয়ে করতে অনেকে করছেন না, মোবাইল দিয়ে যারা করতে পারছেন এভাবে করে করবেন আর কি। স্যার ইমেজের মতো দেখায় আর কি ওগুলো তখন। আচ্ছা এখানে যে এই যে ফ্রি ক্লাউড স্টোরেজের উপরে একটা আইকন দেখাচ্ছে, এটা তো আপনাদেরকে দেখাইনি, ওটাও দেখাবো, ওটাও দিয়ে দিবেন। তাহলে ওইখানে ওই যে কি ওয়েব পেজ, যেমন এটা লাল কালার নেম একটা লাল আইকন আছে, এটা দেখাইছিলাম আপনাদেরকে ওয়েব পেজের উপর কালার অ্যাড্রেস বারের উপরে দেখান নাই ওটা দেখাচ্ছে। ওটা হয়ে গেলে একদম পুরোপুরি ভাবে এখন তো যখন ইয়ে দেখাচ্ছে না, খালি দেখাচ্ছে, এই আইকনটা দেখাবে, তাহলে এটা কি ওয়েবসাইট সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটাতে কিন্তু একটা আইকন আছে, যেগুলোকে বলা হয় ফেভিকন। ওয়েবসাইটের কি বলা হয়? ফেভিকন আইকন বলা হয়, ফেভিকন। তারপর স্যার এখানে গুগল ড্রাইভের মধ্যে যে একটা কাজ আছে ওইটাও হয় নাই। আচ্ছা এখানে আরো অনেক কাজ বাকি আছে, আমরা তো ওগুলো পরের জন্য রেখে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। এখানে কি করবেন, এটাকে একটা ছবি হিসাবে নিয়েও এটাকে হোভার করাতে পারেন, বা এখানে আই দিয়ে তারপর এটাকে হোভার করাতে পারেন, হোভার করাবেন। এখানে গেট স্টার্টেড এখান থেকে এটাকে একটু হোভার করবেন, এখানে আন্ডারলাইনটা তুলে ফেলবেন, এগুলো আপনারা করবেন। এগুলো আমি অনেকবার দেখাইছি, আপনারা এগুলো করে করে আমাকে ক্লিন করে একদম সুন্দর করে এখানে হোভার হবে, এগুলো হোভার করে আপনারা। তাহলে আজকে এতটুকুই থাকলো। স্যার বাড়ির কাজ কয়টা স্যার? মানে আজকে তো এইসব তিনটা দেখাইছেন। ও আচ্ছা, বাড়ির কাজ বেশি হয়ে গেছে আর কি। এখন যেহেতু আপনারা একটু অলসতা করছেন তো এখন বাড়ির কাজ ভারী হয়ে গেছে। স্যার আমি তো অলসতা করি নাই, আমরা অনেকজনে অলসতা করি নাই। আমাদের যারা আগে থেকে জানেন তাদেরকে ওটা দিতে হবে না, যেটা হরাইজন্টাল মেনু দেখছেন যারা পারবেন, আর যারা আজকে নতুন দেখছেন তারা দিবেন। আর যারা ক্লাসে ফাঁকিবাজি করছেন দুইটা, তাদের জন্য কাজ, আর যারা নিয়মিত ক্লাস করেন তাদের জন্য এটা পুরোটা করে দেওয়া, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আমি করছি স্যার, আমি বাংলায় করছি তো কিছু উঠতে মানে আন্তাজি ফান্তাজি যা উঠছে সেজন্য আমি দিই না। ওকে তাহলে আসেন। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম।